ডিসেম্বরের শহর 2022। হ্যাঁ, ফুলতলি থানা থেকে এসআই হালদার বলছি। স্যার স্যার আমি 6 নম্বর গৌরী মিত্তির লেন থেকে বলছি স্যার। বলরাম আবাসন থেকে। আমাদের বিল্ডিং এর 4 তলায় একটা ফ্ল্যাটের ভিতরে মনে হয় আগুন লেগেছে স্যার। জানলা দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। ফ্ল্যাটের ভিতরে মনে হয় অন্য কোনো লোক আছে স্যার। স্যার হ্যালো, কেমন একটা আওয়াজ আসছে স্যার। স্যার একটু তাড়াতাড়ি আসুন স্যার। আচ্ছা আচ্ছা, আমরা আসছি এক্ষুনি। আপনি দমকলে একটা খবর দিন জলদি। আর বাই দ্য ওয়ে, আপনি কে বলছেন? দমকলে খবর দিয়েছি স্যার। আমি এই আবাসনের সিকিউরিটি গার্ড নিতাই দাস। সাত সকালে এমন একটা ফোন পেয়ে এসআই হালদার গা ঝাড়া দিয়ে উঠে বেরিয়ে গেলেন তড়িঘড়ি, সঙ্গে আরও 4 জনকে নিয়ে। তারা যখন সেখানে পৌঁছলেন, ঠিক একই সময়ে দমকলের গাড়িও এসে উপস্থিত হলো সেই জায়গায়। আবাসনের নিচে মিষ্টির চারপাশে জমে থাকা পিঁপড়ের মতো মানুষের জটলা। সেই জটলাকে দক্ষ কায়দায় সরিয়ে তারা এগিয়ে গেলেন লোহার গেটের দিকে। পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে আসছেন দমকল বাহিনীর কয়েকজন। নেমেই তাদের চোখে পড়েছিল বিল্ডিংয়ের 4 তলার একটি জানলার ফাঁক গলে কালো ধোঁয়া পুঞ্জে পুঞ্জে বেরিয়ে আসছে। 4 তলায় বিল্ডিংয়ে লিফট নেই, তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা সিঁড়ি ভেঙে উঠতে লাগলেন ওপরে। এতজন মানুষের বুটের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো দেওয়ালে দেওয়ালে। 4র্থ তলায় উঠে নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই কাঠের দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখলেন তারা। আর সামান্য সময়ের জন্য শুনলেন ভেতর থেকে কে যেন কথা বলছে। না, সাহায্যের জন্য চিৎকার করছে না, কিংবা কাঁদছেও না, কেবল খানিক উচ্চ গ্রামে কথা বলছে। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। না না, এটা জানতে হবে, জানতে হবে, জানতে হবে, জানতে হবে। আর কালক্ষেপ না করে এসআই এর নির্দেশে একজন কনস্টেবল এবং একজন অগ্নিযোদ্ধা অল্প চেষ্টাতেই ভেঙে ফেললেন দরজা। সঙ্গে সঙ্গে অনেকটা ধোঁয়া ছাড়া পাওয়া ভীত গবাদির মতো ঝাঁপিয়ে বাইরে এসে পুলিশ কর্মীদের চোখের জ্বলুনি আর কাশির উদ্রেক করল। অগ্নিযোদ্ধাদের হাতের ইশারায় তারা বাইরেই একটু পাশের দিকে সরে দাঁড়ালেন। হোসপাইপ হাতে 3 জন তখন ঢুকে পড়েছেন ভেতরে। আগুনের উৎস সন্ধানে তারা তৎপর। তারা দেখলেন ড্রয়িং রুমের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। অভ্যস্ত হাতে তারা শুরু করলেন বাড়ি বর্ষণ। মোটা ধারায় জল বের হয়ে প্রজ্বলিত অগ্নির ক্রোধ যখন সামান্য নির্বাপিত করেছে, তখনই নজরে পড়ল একটি বিচিত্র দৃশ্য। এমন সাবধানী 3 জন দমকল কর্মী এই উত্তেজনার মুহূর্তেও ক্ষণিকের জন্য থমকে গেলেন। তারা দেখলেন মধ্যম তেজে জ্বলতে থাকা আগুনের ওই পারে একটি উলঙ্গ পুরুষ পায়চারি করছে দ্রুত। দেওয়ালের এ প্রান্ত থেকে ও প্রান্তে সে ত্রস্ত পায়ে হাঁটছে। তার দেহ বৃদ্ধের ন্যায় নুচ্চ, কিন্তু সে বৃদ্ধ নয়। সামনে জ্বলন্ত ভয়ঙ্কর আগুনের দিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। এমনকি 3টে জীবন্ত মানুষ যে তার ঘরের দরজা ভেঙে ভেতরে এসে আগুন নেভানোর চেষ্টা করছে, ফলে ঘর ভেসে যাচ্ছে জলে। দেখ দেখ, সব ঠিক হয়ে যাবে, আর চিন্তা নেই। কেটে যাবে, কেটে যাবে, সব কেটে যাবে। এতটাও বোধহয় ঠিকঠাক ছিল, কিন্তু আরও একটা বিষয় যখন তাদের চোখে পড়ল, পরম সাহসী এই 3 পুরুষের গায়েও না চাইতেই কাঁটা দিয়ে উঠল। তাদের সামনে পায়চারিরত সেই বিবস্ত্র মানুষটির কাঁধের ওপর বসে আছে একটি বাচ্চা। সেই বাচ্চাকে কাঁধে নিয়েই লোকটা দ্রুত পা ফেলছে, অথচ বাচ্চাটা একটু নড়ছে না, যেন পাথরের মূর্তি। আরও একটা বিষয় তাদের অবাক করল। আগুনের আলোয় পুরুষ মানুষটিকে বেশ দেখা যাচ্ছে, কিন্তু তার কাঁধে বসে থাকা বাচ্চাটাকে তো স্পষ্ট দেখা যাচ্ছে না। কেবল মিশমিশে কালো একটা মূর্তি যেন। তার চোখ, নাক, মুখ কিছুই দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও একটি বিষয় তারা লক্ষ্য করলেন ওই বাচ্চার অবয়বটির মধ্যে।
তার ঘাড় বা বলা ভালো মাথাটা অদ্ভুতভাবে নিচের দিকে বেঁকে রয়েছে। ততক্ষণে আগুন বেশ নিভে এসেছে। তিনজনের মধ্যে একজন প্রথম সংবিত ফিরে পেয়ে বাইরে দাঁড়ানো পুলিশ কর্মীদের উদ্দেশ্যে হাত দিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এসআই হালদার এবং তার সঙ্গীরা মুখে রুমাল চাপা দিয়ে ঢুকে আসতে থাকেন। তাদের বুটের শব্দে, স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ায় মাথা ফিরিয়ে সেদিকে তাকান। মাত্র এক মুহূর্তের ব্যাপার। তারপরেই যখন তারা সকলে ফের সেই অদ্ভুত মানুষটির দিকে তাকালো, সবাই দেখল সে তখনও একইভাবে ঘরের একপাশে এধার ওধার করতে করতে অদৃশ্য কারোর সঙ্গে তুমুল বাক্য বিনিময় করে চলেছে। কিন্তু কিন্তু তার কাঁধে বসে থাকা সেই বাচ্চাটা উধাও। এই, আমি তো করেছি। আর কত অত্যাচার সহ্য করতে হবে? কত কত লোকটা অমন করছে কেন বলুন তো? বোধহয় শক পেয়েছে অফিসার। হঠাৎ আগুন দেখলে অনেকেরই আতঙ্কে মাথা খারাপের মতো হয়ে যায়। দেখছে না, জামা কাপড় খুলে দিগম্বর হয়ে গেছে। খুব গরম লাগছিল বলেই ওরকমটা করেছে। এটা দেখাতেই ডেকেছিলাম স্যার। আপনারা আবার একটু বাইরে চলে যান প্লিজ, ধোঁয়ায় টিকতে পারবেন না। আমরা লোকটাকে বের করি। কিন্তু একটা বাচ্চাও আছে স্যার, একটু আগেই দেখেছি। বাচ্চাটাকে খুব সাবধানে বার করতে হবে। এরকম ঘটনায় কোনো শিশুর উপস্থিতি খুবই সংবেদনশীল ব্যাপার। তাই অগ্নিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েই এগোলেন সামনের মানুষটিকে উদ্ধার করতে। সেই সঙ্গে একজন সঙ্গীকে নির্দেশ দিলেন ফ্ল্যাটের সমস্ত জানলা দরজা সব খুলে দিতে। নির্দেশ মতো কাজ হলো সবই। সেই অর্ধোন্মাদ মানুষটিকে বের করে নিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা গেল। অথচ আশ্চর্যের বিষয় হলো, সারা ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেও কোনো বাচ্চাকে পাওয়া গেল না। না জীবিত না মৃত, কোনো চিহ্নই নেই। এমনটা যে ঠিক কিভাবে হতে পারে সেটা কিছুতেই বুঝতে পারলেন না দমকল বাহিনীর মানুষগুলো। তিন জোড়া চোখ একই সঙ্গে ভুল দেখতে পারে। সব কাজ মিটে যাওয়ার পর এসআই হালদার তার অধস্তন এক অফিসারকে নিয়ে ফ্ল্যাটটিকে রেকি করছিলেন। তাদের পায়ের নিচে থই থই করছে জল। সেই জলে কাঠ, কাপড়, কাগজ ইত্যাদির দগ্ধাবশেষ মিশে গিয়ে কালো দেখাচ্ছে। ঘরের সমস্ত জানলা দরজা খুলে দেওয়ার কারণে বাড়ন্ত বেলার আলো ঢুকেছে। মিহি ধোঁয়া তখনও সেই ঘরের মায়া ত্যাগ করতে পারেনি। ফলে বাতাসের তীব্র পোড়া গন্ধ ঘুরে বেড়াচ্ছে। অভিজ্ঞ চোখে চারদিক দেখে হালদার কপালের মাঝে গভীর খাঁজ ফেলে বললেন, সুপ্রিয়, ব্যাপারটা লক্ষ্য করেছো কি? বড় ড্রয়িং কাম ডাইনিং হলের ঠিক মাঝখানে সোফা সেট, বিছানার ম্যাট্রেস, কাঠের চেয়ার, টি টেবিল সব জড়ো করে রাখা। সেগুলো অর্ধেক পুড়ে গেছে। হাত পোড়া অংশগুলো দেখে বুঝছো তো? হ্যাঁ স্যার। আর হয়তো বালিশ টালিশও ছিল, সেগুলো সব পুড়ে গেছে। কারণ বেডরুমে একটাও বালিশ কি কম্বল কিচ্ছু দেখলাম না। যাই হোক, এসব ছোটোখাটো কাঠের জিনিস যেগুলো ক্যারি করা যায় সেসব আর তোষক বালিশ ঘরের মাঝে জড়ো করে রাখা হয়েছে। আর বড় আসবাবপত্র বাদ গেছে, বিকজ অবভিয়াসলি সেগুলো সহজে ক্যারি করা যায় না। তার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছো সুপ্রিয়। আগুনটা তার মানে অ্যাক্সিডেন্টালি লাগেনি, আগুন লাগানো হয়েছে ইচ্ছা করে। কিন্তু কেন? সুইসাইড অ্যাটেম্প্ট? আত্মহত্যা করতে হলে সরাসরি গায়ে আগুন দেবে, জিনিসপত্র টেনে এনে আগুন দেবে না। আমি যতদূর দেখলাম লোকটার গায়ে কোথাও পুড়ে যায়নি। সুতরাং আগুন লাগিয়ে তাতে ঝাঁপ দেওয়া বা তার চেষ্টাও কিন্তু সে করেনি। তাহলে আগুনটা লাগালো কেন? স্যার, আমার মনে হয় এটা মেন্টাল কেস। দেখছিলেন না কেমন পাগলের মতো কথা বলতে বলতে পায়চারি করছিল? কিন্তু আর একটা বিটকেল কাটা বারবার খোঁচা মারছে। ফায়ার ব্রিগেডের লোকেরা যে বাচ্চার কথা বলল, সেটা কি ছিল? ফ্ল্যাটের কোথাও কোনো বাচ্চা তো দেখলাম না। এমনকি কখনো যে এখানে কোনো বাচ্চা থাকতো তেমন চিহ্নও দেখলাম না। ওই তিনজন মানুষ
শুধু শুধু মিথ্যে কেন বলবে? সুপ্রিয় সম্মতিতে মাথা নাড়তে তারা দুজনেই বেরিয়ে আসতে উদ্যত হলেন, কিন্তু দরজার কাছে এসে থমকে গেলেন এসআই। কি হলো স্যার? সহকারীর প্রশ্নের উত্তর না দিয়ে তিনি আবারও ঢুকে এলেন ভেতরে, এগিয়ে গেলেন ঘরের একদিকের দেওয়ালের কাছে। সেই দেওয়ালে একটি বেশ বড় মাপের বাঁধানো ছবি। ফ্রেমটা খুবই শৌখিন। সেই ফ্রেমের কাচের ওপর কালো কার্বনের পরত পড়ে গেলেও ছবির মধ্যে বিরাজমান দুটি মুখ তখনও আবছা উঁকি দিচ্ছে। দুধে অফিসার হালদারের প্রফেশনাল চোখে ধরা পড়ার জন্য এটুকুই যথেষ্ট। তিনি পকেট থেকে রুমাল বের করে কাঁচের ওপরটা যথাসম্ভব পরিষ্কার করে দিলেন। ফলে দুয়ের জায়গায় ফুটে উঠল 5টি হাস্যরত মুখ। ততক্ষণে অফিসারের পেছনে এসে দাঁড়িয়েছে সুপ্রিয়। ছবির ভেতরের 5 যুবকের দিকে তাকিয়ে তার মুখে বিস্ময়ের গুঁড়ো ছড়িয়ে পড়ল। ও মাই গড, এরা তো এরা পরস্পরকে জানে। শুধু যে জানে তাই নয় সুপ্রিয়, এরা সম্ভবত খুব ভালো বন্ধু। নইলে এই ছবি এত যত্নে ড্রয়িং রুমের দেওয়ালে টাঙানো থাকতো না। চলো, ওকে, লেটস টেক দিস অ্যাজ অ্যান এভিডেন্স। কখনো কখনো হালকা চালে করা কোনো ঠাট্টা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। তার উপর যদি নিয়তি আমাদের নিয়ে খেলতে চায় এক ভয়ঙ্কর কুৎসিত খেলা, আর নেমে আসে এক নারকীয় অভিশাপ, তার থেকে কি পরিত্রাণ পাওয়া আদৌ সম্ভব? বিভা ক্যাফেতে আজ শুনবেন দীপাঞ্জনা দাশের কলমে এক হাড় হিম করা ভয়ের গল্প, মহাডুংরির মাঠ। আজ শুনবেন প্রথম পর্ব। গল্প পাঠে অভিষেক। অক্টোবর 2022। জাস্ট শাট আপ। তোমার লজ্জা করে না এরকম নির্লজ্জ অজুহাত দিতে? ম্যাম 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 আপনি তো জানেন ম্যাম, আমি কখনোই এমনটা করতে পারি না। আমার স্বভাব তো আপনি জানেন ম্যাম, ইউ নো মি রাইট। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। আর আই প্রমিস আর কখনো এমন হবে না, আর কখনো হবে না। আই টেক দ্য রেসপন্সিবিলিটি ম্যাম। জাস্ট একটা লাস্ট চান্স দিলাম। ফার্দার যদি এরকম হয় তাহলে চাকরি তো যাবেই, সেই সঙ্গে তোমার জেলের ঘানি ঘুরিয়ে ছাড়বো। এতক্ষণ ধরে চেপে রাখা হাসির ফোয়ারা এবার বাঁধ ভাঙল। গাড়ির সামনে দাঁড়ানো 4 জন যুবক পেট চেপে ধরে হাসতে লাগলো গলা ফাটিয়ে। কাঞ্চনের চোখে জল আসি আসি করছে, কিন্তু সে চোয়াল শক্ত করে সেটাকে সামলাতে চেষ্টা করছে। হাসির দমক কিছুটা বাগে এনে হেঁচকে তুলতে তুলতে ব্রতদীপ বলল, আছে না গেছে? এখনো আছে, কিন্তু কতদিন থাকবে জানি না। কাঞ্চন, যে কিনা বাকিদের কল্যাণে কচিতে পরিণত হয়েছে, মুখ গোজ করে বলল, আমার সঙ্গে তোরা ইয়ার কি মারিস ঠিক আছে, কিন্তু তাই বলে তোরা আমার বসকে রোমান্টিক মেসেজ পাঠাবি? হ্যাঁ, তাও আমার ফোন থেকে? আমার ফোনটা তোরা কখন নিলি? ফোনটা তোমার পকেটেই ছিল। চাঁদু,
আমি শিল্পী মানুষ, হাত সাফাই জিনিসটা আমি সেই নেয়াংটো বয়স থেকে রপ্ত করেছি। অবচক করছি আমার। ভ্রু তুলে খানিক অহংকারীর ভঙ্গিতেই বলল শাগনিক। তুই যখন মুখ হাঁ করে ঘুমাচ্ছিলি তখন তোর পকেট থেকে স্যাট করে মোবাইলটা বের করে নিলাম, তুই সালা টেরও পেলি না। তারপর সেটা নিয়ে যা করার করেছে আমাদের এই দ্বীপ। আমাদের মধ্যে ওর মতো আশিকার কেই বা আছে বলতো? তাই বলে তোরা আমার বসকে জানিস না মহিলা কেমন? ইস, ওই রকম মারকাটারি সুন্দরীকে খ্যাপা বলিস না কুচি। খুব বেশি হলে আর কি করবে, তোর চাকরিটা কপ করে খেয়ে নেবে। এই তো, তুই তখন শটান পায়ে পড়ে যাবি। এই সুযোগে ফর্সা ফর্সা নরম পা দুটো একটু ছুঁয়ে নিবি। বলেই খ্যাক খ্যাক করে বিশ্রী হাসতে লাগলো। কাঞ্চন বাদে বাকিরা যোগ দিল। হাসির ঢেউ কিছুটা স্তিমিত হলে ব্রতদীপ তারা লাগায়। এই চ চ, আর এখানে দাঁড়িয়ে গুলতানি নয়। সন্ধ্যের আগে পৌঁছতে না পারলে চাপ হয়ে যাবে মাইরি। বৃষ্টি আসতে পারে, আকাশে মেঘ আছে, তার উপর রাস্তার যা হাল, অন্ধকার হয়ে গেলে ড্রাইভ করতে খুব ফাটবে, এই বলে দিলাম। চল এবার কাটা যাক। চায়ের দাম দেওয়া হয়ে গেছে তো? ফাইন, চ তাহলে। যাত্রাপথে খানিকক্ষণ নেমে ওরা পাঁচজন বন্ধু অর্থাৎ অনুরাগ, ব্রতদীপ, আমির, শাগনিক এবং কাঞ্চন চা, কেক, বিস্কুট, সিগারেট পর্ব সমাধা করে নিচ্ছিল এতক্ষণ। চায়ের ভাঁড় কাঞ্চনের হাতে পৌঁছানোর আগেই তার মহিলা বসের ফোন আসে। তাকে শান্ত করতে এবং আসল ঘটনা বোঝাতেই তার এই সময়টা চলে যায়। ততক্ষণে বাকিরা তাদের চা এবং টা পর্ব সেরে ফেলেছে। এখন তাদের গাড়িতে ওঠার তাড়াতে আর খেয়ালই রইল না যে কাঞ্চন কেক বিস্কুট তো দূরের কথা, চায়ে একটা চুমুক অব্দি দিতে পারেনি। আর সেই কথাটা যে জোর গলায় বলবে তেমন স্বভাব কাঞ্চনের নয়। অনু, দীপ, মীর, সাগুর মাঝে মুখচোরা গোবেচারা কচি কোনোদিনই মুখ খুলতে পারে না। ডিসেম্বর 2022, কলকাতা। কাজটা কেন করলেন আপনি? ডান হাতে পেপারওয়েটটাকে ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করলেন এসিপি বরুণ লাহা। উল্টো দিকে চেয়ারে বসে থাকা মানুষটা যেন কথাটা শুনেও শুনতে পেল না। জড়বুদ্ধির মতো চেয়ে চেয়ে কেবল এক অদ্ভুত অর্থহীন হাসি হেসে চলে। ফাঁক হয়ে থাকা ঠোঁটের কোণ বেয়ে লালা গড়ায় বিশ্রীভাবে। এই যে মিস্টার, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ, ইন্টারোগেশনের রুমটা ঘামের ভ্যাপসা গন্ধে ভরে আছে। সেই সঙ্গে বোধহয় সামনের লোকটার গা থেকে আরো একটা বিশ্রী গন্ধ মিশেছে সেই বাতাসে। বোধহয় ওর গায়ের ক্ষতগুলোই তার জন্য দায়ী। আলোটাও জোরালো নয়। হয়তো যাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার মানসিক জোরকে দুর্বল করে দেওয়াই এর উদ্দেশ্য। কিন্তু এক্ষেত্রে বুদ্ধিটা বোধহয় খাটছে না, কারণ সামনের মানুষটা একইভাবে হেসে চলেছে তার দিকে তাকিয়ে। তবে সে স্থির বসে নেই, চেয়ারের ওপর পা তুলে বুকের কাছে জড়ো করে অল্প অল্প দুলে চলেছে। আপনি 3-3টে খুন নিজে হাতে করেছেন, সেটা প্রমাণ করা আমাদের কাছে খুব একটা কঠিন হবে না। কিন্তু আমি জানতে চাই কাজটা আপনি করলেন কেন? উত্তর দেওয়ার বদলে লোকটা এবার দাঁতে দাঁত ঠুকতে শুরু করলো। খটখট করে শব্দ হতে লাগলো, যেন বাতাস কামড়াতে চাইছে। শালা পাগল সাজা হচ্ছে। অ্যাক্টিং মারাচ্ছ তুমি? হ্যাঁ, অ্যাক্টিং। শোনো, তোমার অ্যাক্টিং না অনেক দেখেছে লোকে, বুঝেছ? একদিন পয়সা খরচা করে দেখেছে, আর এখন ফ্রিতে দেখাচ্ছ নিজের পিঠ বাঁচাতে। এই, এসব ফালতু ছেলে ছেড়ে না সিধে সিধে জবাব দাও চালু। সত্যি কথা বললে আমি চেষ্টা করতে পারি যাতে তোমার শাস্তিটা একটু কম হয়। বল। হ্যাঁ, বলুন, সত্যি করে বলুন তো, ওগুলো কেন বললে? মেরে ফেলেছি। দাঁতে দাঁত ঠোকা থামিয়ে একইভাবে দুলতে দুলতে মুখের সেই বোকা বোকা হাসিটা বজায় রেখে সে এতক্ষণে
প্রথমবার কথা বলল। সেটা তো আমরা জানি যে তুমি ওদের মেরে ফেলেছো, বাট ওয়াই? আর প্লিজ প্লিজ এই তার কাটা অভিনয়টা না বন্ধ করো, অসহ্য লাগছে। আদেল সালা। রাতের বেলা উঠলাম, ওরা ঘুমাচ্ছিল। রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে এলাম, ঘরে এলাম, তারপর ওদের গলায় বসিয়ে বসিয়ে আচ্ছা করে পুঁজ দিলাম। রক্ত রক্ত ফিনকি দিয়ে রক্ত, নোনতা, ঝাঁঝালো, গরম, তাজা তাজা রক্ত। লোকটা বলতে বলতে চোখ বন্ধ করে বাতাসে যেন বুক ভরে কিসের ঘ্রাণ নিল। জীবনে অনেক অপরাধী দেখেছেন এসিপি লাহা, অনেক খুনে বদমাশকে বুটের লাথিতে সিধে করেছেন। তবু আজ এই বছর 27-এর ছেলেটার কথা শুনে হঠাৎই তার গা গুলিয়ে উঠল। ঘটনাস্থলে যে পুলিশ ইন্সপেক্টর তদন্ত করছিলেন তার রিপোর্ট অনুযায়ী ছেলেটি রাত 10টা নাগাদ তার পাশের বাড়িতে যায়। সম্ভবত সঙ্গে করে জামার ভেতরে লুকিয়ে নিয়ে যায় একটা মাংস কাটার ছুরি। তাকে দরজা খুলে দেয় সেই বাড়ির পরিচারিকা। চেনা প্রতিবেশী, তাই দেখে কারো কোনো সন্দেহ হয়নি। সেই বাড়িতে থাকতেন মোট 4 জন। একজন বৃদ্ধ, তার দেহ কোমরের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত বলে শয্যাশায়ী। দ্বিতীয়জন বৃদ্ধের স্ত্রী, তিনিও বয়স্ক, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন। তৃতীয় তাদের একমাত্র পুত্র সন্তান মোহন, এমএনসিতে চাকুরিরত। তার সেদিন নাইট শিফট থাকায় তিনি ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। চতুর্থ এই বাড়ির পরিচারিকা, সে প্রধানত বৃদ্ধ বৃদ্ধার সেবা করত এবং সেই বাড়িতেই থাকত। এই বৃদ্ধ বৃদ্ধা ও কাজের মেয়েটিকে সে ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করে। প্রথমে সে সদর দরজার একটু দূরেই হত্যা করে গৃহপরিচারিকাকে, তারপর পাশের ঘরে গিয়ে বৃদ্ধাকে এবং সব শেষে ভেতরের ঘরে ঘুমিয়ে থাকা পঙ্গু বৃদ্ধকে। মোহন যখন সকাল 6:30 নাগাদ ফেরেন, তিনি দেখেন সদর দরজা হাট করে খোলা। ঘরের ভেতর ঢুকেই তার মাথা চক্কর দিয়ে ওঠে। বসার ঘরের শেষ প্রান্তে গলার নলি কাটা অবস্থায় পড়ে আছে বাড়ির কাজের মেয়েটা। ক্রমে তিনি তার মা এবং বাবার দেহ একই অবস্থায় দেখতে পান। সারা বাড়ি ভেসে যাচ্ছে লাল রক্তে। তবে বাবার ঘরে গিয়ে তিনি আরো দেখলেন একটি অচেনা ছেলে উপুড় হয়ে পড়ে আছে মেঝে ভাসানো রক্তের মধ্যে। তার মুখের কাছে ঝুঁকে তিনি এবার চিনতে পারেন ছেলেটাকে। এ তো তাদের পাশের বাড়িতেই থাকে। মোহন আতঙ্কে উন্মাদের মতো ছুটতে ছুটতে বেরিয়ে আসেন ঘরের বাইরে, ফোন করেন পুলিশে। ক্রাইম স্পটে পৌঁছে সেই পুলিশ অফিসার একে একে মৃতদেহ দেখেন। শেষে প্রবেশ করেন সেই বৃদ্ধের ঘরে। পেছনে মোহন এবং আরও জনা কয়েক পুলিশ ছিলেন, কিন্তু ঢুকেই ঘরের দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠেন তারা। দেখেন পাশের বাড়ির যে ছেলেটিকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেছিলেন মোহন, সে এবার উঠে বসেছে। অল্প শুকিয়ে আসা চ্যাটচ্যাটে রক্তের ওপর উবু হয়ে বসে সে আঙুলে আর হাতে লেগে থাকা রক্ত চেটে নিচ্ছে লম্বা জিভ বের করে। তার সমস্ত গায়ে মুখেও রক্ত লেগে রয়েছে। তখন মোহন ভেবেছিল ছেলেটি কোনো কারণে তাদের ঘরে এসেছিল এবং আততায়ীর হাতে সেও খুন হয়েছে, কিন্তু সে আসলে রক্তের বন্যায় গা ভাসিয়ে আরামে ঘুমোচ্ছিল। অফিসার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেন অপ্রকৃতস্থ ছেলেটিকে। তার কাছ থেকেই উদ্ধার হয় সেই বড় মাংস কাটার ছুরি, মার্ডার ওয়েপন। করছিস? চেঁচিয়ে ওঠেন লাহা, বোধহয় মনের ভেতরের অস্বস্তিটাকে চাপা দিতেই। আপনি থেকে তুমি, তুমি থেকে তুইতে ক্রমান্বয়ে নামতে থাকে তার সম্বোধন। দেখ শুয়োর, মার্ডার ওয়েপনে কিন্তু তোর হাতের ছাপ স্পষ্ট। 5-5টা আই উইটনেস আছে যারা তোকে ক্রাইম স্পটে দেখেছে। তার মধ্যে 4 জনই পুলিশ। 4 জনই। নিজের অবস্থাটা বুঝতে পারছিস তো?
নাক পাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিস তুই। সুতরাং না এসব নাটক না মারিয়ে বল, খুনগুলো কেন করলি শালা? বুড়োটা বুড়োটা হ্যাঁ, কি বুড়োটা কি বল? সাদা ল্যাংড়া, বিছানায় শুয়ে থাকতো সারাদিন, ওখানেই হাঁকতো মুততো, কথাও বলতে পারতো না। বোবা বুদ্ধা সালা, ওর বেঁচে থেকে কি হবে? বুড়িটাও তো ল্যাংড়া, তো একা একা হাঁটতে চলতেও পারতো না, খালি হাঁপাতো, হ্যাঁ হ্যাঁ করে কুত্তার মতো হাঁপাতো। তাই মেরে দিয়েছি। লাহা রাগ সামলাতে না পেরে সজোরে একটা চড় মেরে বসলেন ছেলেটাকে। মাথাটা ডান দিকে সজোরে ঘুরে গেল, কিন্তু মুখের ভাবে কোনো পরিবর্তন এলো না তার। সে তখনও একইভাবে হেসে চলেছে, চিবুক বেয়ে পড়ছে লালা রস। ওই বয়স্ক মানুষটা প্যারালাইজ ছিলেন, শক করে বিছানায় পড়ে থাকতো না। আর তার স্ত্রীর হাড় ক্ষয় রোগ ছিল, সেই সঙ্গে হাই ব্লাড সুগার আর অ্যাজমা। আর ওই কাজের মেয়েটাকে মারলি কেন? কেন আপনি দেখেননি ওর মুখটা কেমন বিশ্রী ছিল? মুখের গলার চামড়া কেমন কুচকে কালো হয়ে গেছিল, আর ওর একটা কানও তো ছিল না, কান কাটা মাগি একটা। ওনা মরলে তো অভিশাপ মরবে না। লাহা আবারও নিজের রাগ সামলাতে পারলেন না, শক্ত মুঠিতে খামচে ধরলেন ছেলেটার চুল। আরে বাঞ্চত, দ্যাট গার্ল ওয়াজ অ্যান অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার। ওর কান এমনি কেটেছে, তীব্র অ্যাসিডে গলে গেছিল পেছনের কানের বাইরের অংশটা, চামড়া পুড়ে ছামা হয়ে গিয়েছিল। নিজের চামড়াটা দেখেছিস একবার? হ্যাঁ, সারা গায়ে চিতাবাঘের মতো ছোপ নিয়ে তো ঘুরে বেড়াচ্ছিস। গায়ের গন্ধে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসে, আর তুই মেয়েটার রূপ নিয়ে। ক্রোধের বাড়াবাড়িতে তিনি নিজের কথাটা শেষ করতে পারলেন না। তার মুখে একদলা থুতু এসে জমা হয়েছে। খুব বেশি রেগে গেলে তার এমন হয়। তিনি মুঠি আলগা করতেই ছেলেটার মাথার এক খাবলা চুল তার হাতে উঠে এলো। তিনি সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ফেললেন। ছেলেটার বয়স কম, কিন্তু মাথার চুল একেবারে পাতলা হয়ে এসেছে। যে কটা আছে দেখে মনে হয় যেন দুর্বল আঠা দিয়ে কোনো রকমে মাথার চামড়ার সঙ্গে আটকে রাখা হয়েছে। একটু হাত ছোঁয়ালেই ঘাসের মতো উঠে আসবে, হচ্ছেও তাই। এটাও তো অভিশাপ স্যার। এই দেখুন না, দেখুন আমার মুখে কেমন ঘা হয়েছে, বুকে পিঠে ঘাড়ে হাতে পায়ে সব জায়গায় ঘা। মুখের এই দেখুন, মুখের ভিতরেও ঘা হয়েছে। দেখুন, মুখ বন্ধ করে থাকতে পারি না, খালি লালা ঝরে, ঘা দিয়ে পুঁজ পড়ে, রক্ত পড়ে, আবার সবুজ সবুজ কেমন রস গড়ায়। কি বিকট গন্ধ স্যার, মাথার চুল সব পড়ে যাচ্ছে। আমায় আর কেউ কাজ দেবে না, আমি আর কোনো কাজ করতে পারবো না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। লাহার যেন কেমন মায়া লাগলো এবার ছেলেটাকে দেখে। নিশ্চয়ই কোনো জটিল রোগ হয়েছে তার, মাথাতেও হয়তো একটু সমস্যা আছে, তবে বেশিরভাগটাই ভান। তাহলেও ছেলেটা সম্পূর্ণ সুস্থ নয়। তিনি গলায় ঝাঁঝ কমিয়ে বললেন, এর জন্য ডাক্তার দেখাসনি? চামড়ার অসুখ বলে তুই পাশের বাড়ির অসহায় মানুষগুলোকে মারলি কেন? তারা কি ক্ষতি করেছিল তোর? এগুলো সব অভিশাপ আমার। ওই বুড়ো বুড়ির, ওই মেয়েটার, সবার অভিশাপ লেগেছে। অভিশাপ লাগলেই তো মানুষ এমন হয় স্যার, বাকিদের থেকে আলাদা হয়ে যায়। তখন অভিশাপ কাটাতে গেলে মানুষকে খুব কষ্ট দিয়ে মারতে হয়। টেবিলের লাগোয়া দেওয়ালে আটকে থাকা একটা টিকটিকি ডেকে উঠল। আবার নাটক করছিস? তোর ডোজ বাড়াতে হবে। দেওয়া কুত্তার দাওয়াই আমার জানা আছে। যতক্ষণ না সেই দাওয়াই পড়ছে, আসল মোটিভ কি বলবি না। ঠিক আছে। তার কথায় ছেলেটির কোনো ভ্রুক্ষেপ নেই, যেন শুনতেই পাচ্ছে না কথাগুলো। টেবিলের ওপর একটা আরশোলা হেঁটে চলে যাচ্ছে, সে জুলজুল করে তাই দেখছে। এসিপি লাহা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই দেওয়ালের ওপর থেকে টিকটিকিটা ধপ করে লাফিয়ে পড়ে ছুটে ধরে ফেললো আরশোলাটাকে। আর পরের মুহূর্তেই বিদ্যুতের গতিতে সামনে বসা ছেলেটা হাত করা পড়া হাতেই খপ করে ধরে ফেললো মুখে আরশোলা ধরা টিকটিকিটাকে। চোখের পলকে সেটা চালান করে দিল নিজের মুখে।
পিশাচের মতো চিবোতে লাগলো প্রাণীটাকে। সেটার লেজ আলাদা হয়ে খসে পড়ে টেবিলের ওপর প্রাণপণে নড়তে লাগলো। এমন কিছু দেখার জন্য লাহা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি চমকে কিংবা হয়তো ভয়েই পিছিয়ে গেলেন বেশ কয়েক পা। ঘরের দুর্বল আলো এবার মুমূর্ষ রোগীর মতো তপতপ করতে লাগলো। আলোর উপস্থিতি আর অনুপস্থিতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবধানে লাহার মনে হলো ঘরের ভেতরে তারা দুজন ছাড়াও আরো কয়েকজন আছে। তারা দাঁড়িয়ে আছে ওই ছেলেটার পেছনে, তাদের দেহ বিকৃত এবং তাদের দেহ থেকে বমন উদ্রেককারী এক পুঁতি গন্ধ ঘরের বাতাসকে বিষাক্ত করে তুলেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। অক্টোবর 2022। বাপস, এখানে ইলেকট্রিসিটি নেই নাকি রে? গন্তব্যে পৌঁছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকা একতলা ছাড়ানো বাড়িটার দিকে তাকিয়ে প্রশ্ন করল সাগু। আমাকে তো চৌবে বলেছিল লাইনের ব্যবস্থা করে দিয়েছে। ব্যাটা মনে হয় এসে পৌঁছয়নি। এ যদি ঢপ মেরে থাকে তো ওর মাথা ভাঙবো আমি। এই দাঁড়া, ফোন করি। পকেট থেকে ফোন বের করে সে। বাকিরা তাকিয়ে দেখতে থাকে জায়গাটাকে। যদিও অন্ধকার নেমে আসার কারণে তেমন স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, তবু তারা যতটুকু বুঝলো তা হলো একটা একতলা স্কুল বাড়ির মতো বেশ বড় বাড়ি। বাতাসে যেমন নোনা গন্ধ ভেসে বেড়াচ্ছে, তার থেকে আন্দাজ করে নেওয়া যায় বাড়িটা বেশ পুরনো। একটা বেঁটে পাঁচিল অলস নদীর মতো এঁকে বেঁকে সামনের দিকে চলে গিয়েছে অনেকটা। সেই পাঁচিলে কাঞ্চন অন্যমনস্কভাবে ধাক্কা খেতে তাকে নিয়ে আরও এক দফা খিল্লি উঠল। পাঁচিলের ওই পারে কোনো নিরেট বস্তু বা কোনো জীব কাছাকাছির মধ্যে দৃষ্টিপথ রোধ না করায় বোঝা গেল জমিটা ফাঁকা। তবে বেশ কিছু দূরে জঙ্গল বা ঘন সন্নিবিষ্ট গাছের অবস্থানের আভাস পাওয়া যায়। এমন একটা জায়গায় ফুসকুড়ির মতো কেন যে কেউ হঠাৎই একখানা দালান দাঁড় করিয়েছে কে জানে। চৌবেকে ফোন করে পাওয়া গেল। সন্ধে হয়ে গেছে দেখে সে বাড়ি চলে গিয়েছিল। এখন ব্রতদ্বীপের ধমক খেয়ে সাত তাড়াতাড়ি আসার উদ্যোগ নিয়েছে। ততক্ষণ তাদের এইভাবে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। অন্ধকার তাও তেমন সমস্যা করছে না, সমস্যা করছে মশা বাহিনী। চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে ঘিরে ধরে হুলবিদ্ধ করে তাদের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। ফলত তাদের অসন্তোষ বেড়ে গেল কয়েক গুণ। চৌবে যখন শেষমেশ এসে পৌঁছল, তাকে চারজনের রোষ একই সঙ্গে সামলাতে হলো। কাঞ্চন বরাবরের ন্যায় পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখল, কিন্তু কিছু বলল না। যদিও তার মুখ দেখে মনে হচ্ছিল সে চৌবেকে এত কথা শোনানোর ব্যাপারটাকে ঠিক সমর্থন করতে পারছে না। চৌবে দেশওয়ালি টানে বাংলায় বলল, আপনারা কখন আসবেন আমি তো জানতাম না। দেখলাম কি শাম হয়ে গেল, আপনারা আসিলেন না। আমি তখন ভোরে চলে গেলাম। অন্ধকার মেয়ে আমি একা এখানে দাঁড়িয়ে থেকে কি করব বলেন? উপর সে জায়গাটা। তো আমাদেরকে তো একবার ফোন করে দিতে পারতে। আমার নম্বর তো তোমার কাছে রয়েছে। এমনকি বাড়ির আলোও জ্বলছিল না। আর আলোর ব্যবস্থা কি আদৌ করেছো নাকি বাতেলা মেরে পয়সা মেরে দিয়েছো? আরে না না ডাক্তারবাবু, বাল্ব বুল্ব সব লাগিয়ে দিয়েছি দুটো ঘড়ি। আর বাথরুমে কোনো সমস্যা হবে না। আর আজকে রাতের খাওয়া দাওয়া কি হবে? জি, আমি ভরতকে বলিয়ে দিয়েছি, এখনই চলে আসবে খানা নিয়ে। মেনু কি? পরাঠা আর अंडा কারি। মুরগি না হাঁস? জি হাঁস, ওই সাথ মে পেঁয়াজ মির্চা। শুধু রাতের মেনুর জন্য তোমায় ক্ষমা করে দিলাম। চলো আমাদের ঘরটা খুলে দাও। প্রথমে টর্চের সাহায্যে বাড়ির ভেতর ঢুকে একে একে পাশাপাশি দুটো ঘর আর বাথরুমের আলো জ্বেলে দিল চৌবে। যদিও তাতে ঘরের অন্ধকার পুরোপুরি দূর হচ্ছিল না,
তবু এই পাণ্ডব বর্জিত স্থানে এই অনেক। এই সময়ে এই অঞ্চলে বিকেলের পর থেকেই বেশ ঠান্ডা পড়ে যায়। তার উপর প্রায় রোজই বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামে। তাই পাখার প্রয়োজন বাহুল্যবোধে বাদ গিয়েছে। কেবল একখানা এক্সটেনশন কর্ড বলে কয়ে জোগাড় করানো হয়েছে চৌবেকে দিয়ে, যাতে ওই মোবাইল চার্জ দেওয়ার কাজটা অন্তত হয়। ঘরে ঢুকে ব্যাগপত্র রাখার পরেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল কে আগে বাথরুম ব্যবহার করতে পারবে তাই নিয়ে। কাঞ্চন জানে তার পালা সকলের শেষেই আসবে, তাই সে আর বাকিদের সঙ্গে কোনো বিবাদে গেল না। ঘরের ভেতরটা বড্ড গুমোট লাগছিল। সে ঘরের একটি জানালা খুলে তাকালো বাইরের দিকে। চাপ চাপ ঘন অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না ওর। ফিরে তাকাতে দেখল চৌবে তখনও দরজার কাছে অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে ধাড়ি ছেলেদের খুনসুটি দেখছে। কাঞ্চনে ইয়ে তাকে বলল, আচ্ছা চৌবে সাহেব, আপনি কি কাছাকাছি থাকেন? হ্যাঁ বাবু, ওই সাইকেল করে 10 মিনিট লাগে। আশেপাশে আর কোনো বাড়ি টাড়ি নেই নাকি? অন্ধকারে যদিও দেখা যাচ্ছে না কিছু, রাস্তার আলো নেই এদিকে। না বাবু, এদিকে কোনো ঘর নেই। ইটা গাঁও থেকে অনেকটা বাইরের দিকে আছে, তবে গাঁও মে আলোর ব্যবস্থা আছে। রাস্তা মে আলো আছে, ওই পাকা রাস্তা भी এখানে আছে। এইখানে একটু লাইট পোস্ট ছিল বহুত पहले, लेकिन वो बल्ब खराब हो गया। उसके बाद हमारा वो क्लब का लड़का लोग ना एक ठो बल्ब लगिए दिए छुलो, लेकिन कुछ दिन बाद वो भी शायद चोरी हो गया। तब से और आलो এখানে লাগানো হয়নি। আর এইদিকে তো সেরকম কেউ আসে না, তাই আলোর দরকার भी হয় না। কেন আসে না? কেন আসবে बाबू, इधर है क्या? जंगल, बंजर जमीन और ये खाली बिल्डिंग, इसके अलावा और कुछ है तो नहीं। বিল্ডিংটা খালি বা পড়ে আছে কেন? তার চেয়েও বড় প্রশ্ন, এই বাড়িটা বানানোই বা হয়েছিল কেন? দেখে তো এটা খুব সাধারণ গৃহস্থ বাড়ি বলে মনে হচ্ছে না। সে তো আপনি ঠিকই বলিয়েছেন বাবু, এটা একটা ডাক্তারখানা বানানো হয়েছিল বাবু। ওই সরকার কো রিকোয়েস্ট করিয়ে পঞ্চায়েত সে বানিয়েছিল। সে তো খুবই ভালো উদ্যোগ ছিল, গ্রামের মানুষদের উপকার হতো। তবে এর এমন দশা হলো কেন? ये जगह गांव का उल्टो दिगे पड़े तो वो रास्ता भी खराब, लोकेर सुविधा हो तो वो डॉक्टर नर्स लोगों को भी दिक्कत होता था, इसलिए ये इटा बंद करे दिए এখন গাঁওকে অন্য দিকে একটা বড় মানে ওই হসপিটাল করে দিয়েছে সরকার। खूब भालो, डॉक्टर लोग बहुत अच्छा। अरे मेरा बेटी भी तो ওইখানেই হয়েছে। এই সময়ে ঘরের খোলা জানলা দিয়ে দমকা বাতাস ছুটে এলো। তবে সে বাতাস ঠান্ডা নয়, বেশ গরম। চৌবে সচকিত হয়ে বলল, হায় মাইয়া, তুফান এসে গেল। আমাকে যেতে হবে বাবু, নইলে বাড়ি ফিরতে পারবো না। খাবার দেখিয়ে ভরত আপনাদের ডিনার নিয়ে চলে এসেছে। কথাটা বলেই ভরতের ডাকে সাড়া দিয়ে বাইরে চলে গেল চৌবে। একটু বাদেই ফিরে এলো বছর 22-এর এক কৃষ্ণাঙ্গ যুবককে নিয়ে। তার হাতে অনেকগুলি খাবারের প্যাকেটগুলো রেখে দিয়েই দুজনে সাত তাড়াতাড়ি চলে গেল, কারণ বাইরে তখন ঝড়ের দাপট ক্রমেই বাড়ছে। তবে যাওয়ার আগে ভরত বলে গেল আগামীকাল সে তার ভাইকে নিয়ে সকাল সকাল চলে আসবে এবং বাজার রান্না সব কিছুর ব্যবস্থা করে দিয়ে তারপর যাবে, যেমন কথা হয়েছিল। তারা চলে গেলে কাঞ্চন আবারও দাঁড়ালো খোলা জানালার কাছে। ঝড়ের সঙ্গে ধুলো ঢুকছে। সে জানলা বন্ধ করতে করতে ভাবল,
চৌবে আর ভরত চলে যাওয়ার সময় যখন সে বাইরের গেটের কাছে দাঁড়িয়েছিল, তখন তো ঝড়ের হাওয়া বেশ ঠান্ডা ছিল, বেশ একটা জোলো আভাস ছিল তাতে। অথচ এই জানলা দিয়ে প্রবেশকারী হাওয়া এমন উত্তপ্ত কেন? জানলাটা পুরোপুরি বন্ধ হওয়ার আগে, যখন পাল্লা দুটোর মধ্যে মাত্র ইঞ্চি খানেকের ব্যবধান, তখন হঠাৎই তার মনে হলো কেউ বা কারা যেন বাইরে থেকে এদিকে তাকিয়ে আছে। অথচ বাইরে অন্ধকার আর হাওয়ার দাপটে কিছুই দৃষ্টিগোচর হয় না। দরজা ফাঁক করে কি দেখছিস কচি? হ্যাঁ, ধুলো আসছে তো, গর্দব কোথাকার। আরে বন্ধ কর। অনুরাগের কথায় চমকেই উঠেছিল কাঞ্চন। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করতে গিয়ে আঙুলে চাপ খেল। তার ভয় পাওয়া আর দরজার ফাঁকে আঙুল পড়ে যাওয়া দেখে অনু ফ্যাক করে হেসে ফেলল, বলল, ভয় পেলি নাকি বেটা? আমি তোর বাপ ঠিকই, কিন্তু সব সময় ভয় পাওয়ার দরকার নেই। যাকে আমির বাথরুম থেকে বেরোলে তুই চলে যাস, নইলে তোর গায়ের গন্ধে আমাদের ঘুমানো দায় হয়ে যাবে। কাঞ্চনের গায়ে মোটেই দুর্গন্ধ হয় না। সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজেকে। সেটা নিয়েও তার বন্ধুরা মজা করতে ছাড়ে না, তাকে মেয়েলি বলে। অবশ্য মেয়েলি বলার আরও একটা কারণ হলো সে মাকুন্দ। এই বয়সেও নাকের নিচে অত্যন্ত সূক্ষ্ম গোফের আভাস আর থুতনির কাছে কয়েক গাছি দাড়ি বা দাড়ির মতো রোম আছে কেবল। তাছাড়া তার হলদে আভাযুক্ত পেলব মসৃণ ত্বকের কারণেও তাকে মেয়েলি বলে তারা। হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার শরীরটা তেমন পুরুষালী নয়, রোগাটে গড়নের এবং বেটে খাটো। কাঞ্চনকে দেখতে সদ্য কৈশোর পেরোনো যুবকের মতো মনে হয়, তাই কচি নামটা বেশ যথার্থই হয়েছে তার জন্য। সেটা না মেনে উপায় নেই। সে তাই অনুরাগের কথার কোনো প্রতিবাদ না করেই ব্যাগ থেকে টাওয়েল আর পাজামা গেঞ্জি বের করে এগিয়ে গেল বাথরুমে যাওয়ার জন্য। করিডোরটা অন্ধকার হলেও বাথরুমে তখন আলো জ্বলছে, ফলে তেমন অসুবিধে হলো না। অন্ধকার প্যাসেজটা পেরিয়ে যাওয়ার সময়ই কে জানে কেন তার বারবার মনে হতে লাগলো জায়গাটা তেমন ভালো নয়। বাথরুমে গিয়ে টিনের ভগ্নপ্রায় দরজার শেকল আটকে সে এতক্ষণের পড়ে থাকা ময়লা জামা প্যান্ট ছেড়ে ফেলল। দীর্ঘ যাত্রার ফলে অবসন্ন শরীরটা ঠান্ডা জলের সংস্পর্শে আসার জন্য আনজান করে উঠল। গায়ে জল ঢালতেই শিরশিরানি অনুভূতির সঙ্গেই একটা তৃপ্তির স্পর্শ পেল কাঞ্চন, যেন শীতল জলের ধারায় ক্লান্তির অনেকটাই ধুয়ে গেল। কিন্তু সেই সময়ই কেমন একটা শব্দে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। আবার তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখল, না, ছোট্ট বাথরুমটায় সে ছাড়া আর তো কেউ নেই, থাকার কথাও নয়। একটা চাপা খিলখিল হাসি কানে যেতেই সে আতঙ্কে পাথর হয়ে গেল। দ্রুত আবারও এদিক ওদিক চাইতে গিয়ে সে দেখল তোবড়ানো টিনের দরজার ফাঁক দিয়ে একটা হাত টুক করে বাইরে বের করে নেওয়া হলো। সেই হাতে ধরা ছিল একটা মোবাইল। কাঞ্চন তাড়াতাড়ি টাওয়েল নিয়ে জড়িয়ে নিল কোমরে। বাইরে থেকে তখনও সমবেত হাসি কানে আসছে। ব্রতদীপ বলে ওঠে, উফ, ছবিটা যা উঠেছে না, একেবারে চমক চললো। উফ, এই ছবিটা যদি তোর এই হট বস দেখে না, উফ কি হবে বলতো? যেই চাকরিটা সকালে অত ম্যাম ম্যাম করে বাঁচালি, সেটা ফাইনালি ফরত হয়ে যাবে। তা কেন? কোচির কোচি নিতম্বর সেক্সি ঠ্যাং দেখে ফিদা হয়ে গিয়ে প্রমোশনও তো দিয়ে দিতে পারে। কাঞ্চন বাথরুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে বাকিরা দরজা টেনে রেখেছে, তাই খুলতে পারে না। সে বারবার বলতে থাকে, ভাই এমন করিস না, সে চাকরিটা অনেক কষ্টে জোগাড় করেছি ভাই। এটা চলে গেলে খুব বিপদে পড়ে যাব। ছবিটা ডিলিট কর প্লিজ। তার স্ট্যামারিং অন্য সময় তেমন সমস্যা না করলেও ভয় পেলে কি উত্তেজিত হলে সেটা ভীষণ বেড়ে যায়।
তার এই তোতলামি নকল করে অনুরাগ বলে, ডিলিট করে দেবো? হ্যাঁ, কি যে বলিস! এত সুন্দর সেক্সি ছবি কত কষ্ট করে তুললাম, হ্যাঁ, ডিলিট করে দেবো? কাঞ্চন জানে এরা ইয়ার্কির নামে সব কিছু করতে পারে। হয়তো সত্যিই তার নগ্ন ছবি পাঠিয়ে দেবে ম্যাডামকে। তিনি যদি পুলিশের কাছে হ্যারাসমেন্টের কেস করে দেন তবে জেল হয়ে যাওয়া আশ্চর্য নয়। ম্যাডাম যথেষ্ট প্রভাবশালিনী, অনেক উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তার জানাশোনা। তার ক্যারিয়ারে ফুল স্টপ লেগে যেতে খুব বেশি সময় লাগবে না। এসব ভেবে তার গলা শুকিয়ে ওঠে। সে দুমদাম কিল মারতে থাকে বাথরুমের দরজায়। বাইরের হাসির রোল তখনও চলছে। এই সময় বাথরুমের দুর্বল আলোর উৎসটাও নিভে গেল নিঃশব্দে। না, নিভে গেল না, নিভিয়ে দিল। তারপরেই একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ দুধ দাঁড়িয়ে ছুটে গেল দূরে। তারপরেই পরপর দুটো দরজা বন্ধ হওয়া শব্দ। অর্থাৎ তার তথাকথিত বন্ধুরা তাকে অন্ধকার বাথরুমে একা ফেলে নিজেরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিয়েছে ভেতর থেকে। ফোঁস করে একটা শ্বাস ছাড়ল কাঞ্চন। তার এই বন্ধুগুলো সকলেই সমাজে প্রতিষ্ঠিত এবং প্রাপ্তবয়স্ক, অথচ এমন শিশুদের মতো আচরণ করে নিতান্তই মজা পায়। উল্টো দিকের মানুষটার কথা আর ভেবে দেখার প্রয়োজন মনে করে না। ওই যে ব্রতদীপ, যে কিনা এই ট্রিপের মূল উদ্যোক্তা, সে তো একজন ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান হিসেবে এর মধ্যেই বেশ নাম করেছে। তার রোগীরা বা কলিগেরা জানে তার এই শিশুসুলভ আচরণের কথা। অনুরাগ, সে তো রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছে এখন। বলা হচ্ছে তার মতো দক্ষ ফুটবলার বর্তমানে বাংলায় আর নেই। প্রায় রোজই তার ছবি ছাপা হয় খেলার পাতায়। তার ফ্যানবর্গ, টিমমেট খবর রাখে তার এমন কাজের। আর আমির, সে তো যাকে বলে সেলিব্রিটি। সুন্দর চেহারার জন্য মডেলিং জগতে তার এখন রমরমা বাজার। বেশ কয়েকটা বাংলা সিনেমায় তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছে। যেসব বঙ্গ ললনারা এই সুদর্শন পুরুষটিকে মন দিয়ে বসে আছে, দিন রাত সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম নিবেদন করছে, তারা কি জানে সে আসলে কেমন? সাগ্নিত্য কথায় কথায় বলে, আমি শিল্পী মানুষ। তার ইন্টেলেকচুয়াল কথাবার্তায় সকলে তাকে খুবই উচ্চ মানসিকতার মনে করে। কাঁধ অবধি লম্বা চুল আর চাপদাড়িওয়ালা আপাত দৃষ্টিতে এই কবি কবি চেহারার লোকটা যে এমন স্কুলের বাচ্চাদের মতো কাজ করে মজা পায়, সেটাই বা কে জানে। কাঞ্চন হাতড়ে হাতড়ে দরজার শিকল খুলে বেরিয়ে গেল বাইরে। দেয়ালের ঠিক কোথায় সুইচটা রয়েছে সেটা দেখে রাখেনি বলে আফসোস হয় তার। নিকষ কালো অন্ধকারে সেটা খুঁজতে খুঁজতে তার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এমনিতেই সে ভীতু মানুষ, তবে এই ভয়টা যেন অন্যরকম। বাইরে থেকে তখন প্রবল ঝড় বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে। বাতাসের এমন শোঁ শোঁ গর্জন আজন্মকাল শহরে বাস করা কাঞ্চন কখনো শোনেনি। তার মনে হচ্ছিল কারা যেন এই বাড়িটার চারপাশে ঘুরিয়ে ঘুরে বিলাপ করে কাঁদছে। সুইচ পেতে বেশ অনেকক্ষণই লেগে গেল। শেষে আলো জেলে সে পোশাক পরে কিভাবে অনেক মিনতির পর ঘরে ঢুকতে পেল, সেই বিবরণে আর কাজ কি। অক্টোবর 2022। একটা নিচু গাছের ডাল মাটির সঙ্গে সমান্তরালভাবে অনেকখানি বিস্তৃত হয়েছে। সেই ডালের সঙ্গে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে কয়েকজন শীর্ণকায় মানুষকে। তাদের গায়ের রং কালো। সেই কালো চামড়ার ওপর দগদগে আঘাতের চিহ্নগুলো স্পষ্ট হয়ে আছে। টাটকা রক্ত গড়াচ্ছে তা থেকে। হঠাৎ আরেকজন মানুষ লম্বা বেতের মতো কিছু দিয়ে আঘাত করলো সেই হাত পা বাঁধা মানুষগুলোর পিঠে। সঙ্গে সঙ্গে তাদের পিঠে তৈরি হলো নতুন ক্ষত, এবং পুরনো ক্ষত দিয়েও ঝরে পড়তে লাগলো রক্তের ধারা। সেই আর্ত মানুষগুলোর সমবেত চিৎকার বাতাস বিষিয়ে তুলছে। ও কি
ও কি আরো একজন মানুষ এগিয়ে এলো তাদের দিকে। তার পোশাক বাকিদের থেকে কিছু আলাদা। সে মোটা কাপড়ের সাহায্যে হাতে ধরে আছে একটি বড় পাত্র, তা থেকে ধোঁয়া উঠছে। কি কি আছে ওতে? সেই মানুষটি ওই পাত্রের ধূমায়িত তরল ঢেলে দিতে লাগলো সেই হাত পা বাঁধা মানুষগুলোর গায়ে। ফুটন্ত জল গায়ে পড়তেই যন্ত্রণায় তারা ছটফট করতে লাগলো। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলল। বাকিদের গলা ফাটানো চিৎকারে কানের পর্দায় চাপ পড়ে। বিছানার উপর ধরফর করে উঠে বসে কাঞ্চন। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে তার। জামা ভিজে গিয়েছে ঘামে। সে কোথায় আছে সেটা বুঝতে খানিকটা সময় লেগে যায়। ঘরের ভেতরটা একেবারে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দুজন মানুষের ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসছে। হাতড়ে হাতড়ে বালিশের পাশ থেকে মোবাইলটা টেনে আনে কাঞ্চন। এই অন্ধকার যেন তার বুকের ওপর চেপে বসতে চাইছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ফ্ল্যাশ জ্বালতে আলোর উপস্থিতি তাকে খানিক ধাতস্থ করল, কিন্তু বাতাসের অভাবটা এখনো বোধ হচ্ছে তার। ঘরের ভেতরটা ভ্যাপসা গরম আর গুমোট হয়ে আছে। তবে এর মধ্যেই আমির আর শাগনিক অকাতরে ঘুমোচ্ছে। শাগনিকের তো হালকা নাকও ডাকছে। না, একটা জানলা খোলা দরকার, অন্তত কিছু সময়ের জন্য, নইলে এই বদ্ধ বাতাসে সে মরেই যাবে এবার। সে ধীরে ধীরে মাটিতে বিছানো বিছানা ছেড়ে উঠে যথাসম্ভব নিঃশব্দে জানলা খুলল। কাজটা একেবারে শব্দহীনভাবে করা গেল না যদিও। একে পুরনো বাড়ির লজ্জরে জানলা, তার উপর বৃষ্টির জল পেয়ে দাম্ভিক ভঙ্গিতে ফুলে উঠেছে। তবে স্বস্তির কথা, সেই শব্দে বাকিদের ঘুম ভাঙল না, একটু নড়ল কেবল। বাইরের বৃষ্টি ভেজা ডাকাতে হাওয়া ঢুকে আসছে ঘরে। ভ্যাপসা ভাবটা অনেকটাই কমে গেল। কয়েকবার গভীর শ্বাস নিতে কাঞ্চনের বুকের চাপ কমল অনেকটা। হৃদযন্ত্র স্বাভাবিক গতিতে ফিরে এলো, কিন্তু মস্তিষ্ক বোধহয় এবার প্রয়োজনীয় অক্সিজেন পেয়েই যুক্তি প্রশ্ন সাজানোর কাজে লেগে গেল। এটা কি দেখল সে স্বপ্নে? কেনই বা দেখল এমন বিভৎস স্বপ্ন? স্বপ্ন বটে, কিন্তু এতটা জীবন্ত। কি সেই মানুষগুলো? কেন তাদের অমন অত্যাচার করা হচ্ছিল? ভাবতে ভাবতেই সে তাকিয়েছিল বাইরের অন্ধকার প্রান্তের দিকে। আকাশটা এখন ফিকে দেখাচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পর। হঠাৎ তার আবার সেই রকম মনে হতে লাগলো কারা যেন দেখছে, তাকিয়ে আছে এই দিকেই। গাঢ় আধারের মধ্যে কতকগুলো সচল গাঢ়তর অন্ধকার যেন এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। কাঞ্চনের গা ঝিমঝিম করতে লাগলো। না, এ তার মনের ভুল, চোখের ধাঁধা। এমন জনবিরল বৃষ্টিমুখর গ্রাম্য রাত সে তো এর আগে কখনো দেখেনি। শহরের অন্ধকারেও বিজ্ঞাপনের আলোর ভেজাল থাকে জনকোলাহলের খাদ। আজ গ্রামের এমন খাঁটি নিষ্কলুষ আধার, তাই সম্ভবত তার মনের ওপর প্রভাব ফেলেছে। কিন্তু যে মুহূর্তে সে অন্ধকারে ধক করে একজোড়া চোখ জ্বলে উঠতে দেখল, তার ঠুনকো যুক্তির ইমারত নিতান্ত তাসের ঘরের মতো ধসে পড়ল। সেই চোখের পাশে আরো একটা সবুজ রঙের চোখগুলো ইতি উতি ঘুরে বেড়াচ্ছে। এ কি দেখছে সে? কাঞ্চন তাড়াতাড়ি কাঁপা হাতে বন্ধ করলো জানলা, পিছিয়ে এলো দুপা। তারপর বিছানায় বসা মাত্র তার বুক কাঁপিয়ে বাইরে কারা ডেকে উঠল। যেন ভীতু কোচির বালক সুলভ ভয়কে
পরিহাস করে উঠল একসঙ্গে। ও শেয়াল, ভয়ে কিছু নেই। গ্রামের মাঠে জঙ্গলে শেয়াল তো থাকবেই, ডাকাডাকিও করবে, এটাই তো স্বাভাবিক। ভয়ের কিছু নেই। শেয়ালের ডাক যে এমন ভয় উদ্রেককারী তা তার জানা ছিল না। প্রাণীগুলোর ডাকে কেমন যেন অশুভ ইঙ্গিত। কাঞ্চন কানে হাত চাপা দিয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। মোবাইলের ফ্ল্যাশ তখনও জ্বলছে। কাঞ্চন নিজেকেই বারে বারে প্রশ্ন করতে থাকে, কেন এত ভয় লাগছে তার? এখানে এসে থেকেই তার কেন মনে হচ্ছে জায়গাটা ভালো নয়? কেন বারবার মনে হচ্ছে কারা বাইরে থেকে এদিকে তাকিয়ে দেখছে? সে ভীতু বটে, কিন্তু এমন ধরনের ভয় কি অনুভূতি সে তো তার আগে হয়নি। এখনো সে সামান্য শেয়ালের ডাকে ভয়ে কাঁপছে। শেয়ালগুলো আরো বার কয়েক ডেকে একেবারে চুপ করে গেল। মনের মধ্যে স্বস্তি ফিরে পেল কাঞ্চন। ফের চারদিক শান্ত। সাগু আর মীর আগের মতোই ঘুমোচ্ছে। কাঞ্চন এবার চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, তবু ফোনের ফ্ল্যাশ বন্ধ করে ঘরটা আবার অন্ধকারে ডুবিয়ে দিতে তার সাহস হলো না। ডিসেম্বর 2022, কলকাতা। ঘুমটা যখন ভাঙল তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত 2:30। ঘুম কি নিজে থেকেই ভাঙল, নাকি ঘুমিয়ে থাকা মস্তিষ্কের ভেতর ঘাপটি মেরে জেগে বসে থাকা চেতনা তাকে জাগিয়ে দিল? তার সদুত্তর অজানা। উঠে বসল ছেলেটা। পায়ের ওপর থেকে একটানে সরিয়ে দিল সাদা চাদরের আবরণ। কয়েক মুহূর্তের জন্য সে তাকিয়ে দেখল নিজের পা দুটোর দিকে। গাছের ডালের মতো আঁকা বাঁকা, স্বাভাবিক মানুষের তুলনায় শুকনো। এই মুহূর্তে তার কোনো যন্ত্রণা নেই। সে তার বাঁকা বাঁ হাতটা এনে একবার ধরল নিজের চোখের সামনে। সেটাও একই রকম আঁকা বাঁকা। কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত অংশটা যেন অসমান কাচের ভেতর দিয়ে দেখছে কেউ, কেমন ঢেউ খেলানো। চোয়াল শক্ত হলো তার। বালিশের তলা থেকে সন্তর্পণে টেনে বের করলো একটা খালি সিরিঞ্জ। কাজটা আজ রাতেই সারতে হবে তাকে, কারণ কাল সকালেই তার ছুটি। নার্সিংহোমের সকলে মোটামুটি এখন ঘুমের চাদর মুড়ি দিয়ে আছে। ডাক্তাররাও কেউ আর এখন ছোটাছুটি করছেন না। চারিদিক নিস্তব্ধ। সে ধীরে ধীরে বের হয়ে এলো নিজের ঘর থেকে। পায়ের বিকৃতির জন্য সে সোজা হয়ে হাঁটতে পারে না। চলার সময় তার ঊর্ধ্বাঙ্গ অদ্ভুতভাবে এদিক ওদিক দুলতে থাকে। পা দুটো দেখায় কাঁকড়ার পায়ের মতো। ঘর থেকে বেরিয়ে এসে লক্ষ্য করল করিডোর খাঁ খাঁ করছে। উজ্জ্বল আলো পিছলে যাচ্ছে মসৃণ মার্বেলে। সে পা টিপে টিপে প্রবেশ করে পাশের ঘরে। সেখানে পাশাপাশি 4টি বেড। সেগুলি থেকে পরস্পর গাঢ় নীল রঙের পর্দা দিয়ে আলাদা করা। রোগীরা অঘরে ঘুমোচ্ছে, অধিকাংশই সেডেটিভের প্রভাবে। তা নইলে ভাঙা হাড়ের যন্ত্রণা তাদের ঘুমোতে দিত না। এরা সকলেই গুরুতর আহত। একাধিক অস্ত্রোপচারের পর নির্দিষ্ট সময়ের জন্য নজরদারিতে রয়েছে। নিঃশব্দে ঘরের প্রায় মাঝামাঝি এসে দাঁড়ায় ছেলেটি। কাজটা তাকে করতেই হবে, কোনো উপায় নেই। নিজের স্বাভাবিক জীবন, সুস্থ শরীর ফেরত পেতে হলে এছাড়া আর কোনো পথ নেই। প্রথমে একজন। সূচ শরীরে ফুটতে সামান্য কেঁপে উঠল মানুষটা, কিন্তু জাগল না। ঘুমের ওষুধের মায়ায় সে আচ্ছন্ন। মানুষটা জানতে পারল না মাত্র 3 মিলিলিটার কি তার সামান্য বেশি পরিমাণ বাতাসের বুদবুদ
তার ধমনীতে অনধিকার প্রবেশ করেছে। সেই বুদবুদ রক্তের মাধ্যমে হয়তো পৌঁছবে মস্তিষ্কে, হৃদযন্ত্রে কিংবা ফুসফুসে, যার ফলস্বরূপ স্ট্রোক, হার্ট অ্যাটাক অথবা শ্বাসযন্ত্রের ব্যর্থতা অবধারিত। দ্বিতীয় মানুষটার প্রতিক্রিয়াও ভিন্ন হলো না। একে একে তৃতীয় এবং চতুর্থ মানুষটার রক্তনালিকায় প্রবেশ করল বাতাসের বুদবুদ। সেই ঘর ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। তার চোয়াল শক্ত, চোখ দুটো যেন পাথরের তৈরি। কাঁকড়ার মতো পা নিয়ে দুলতে দুলতে সে প্রবেশ করলো দ্বিতীয় ঘরে। সেখানে এখন 3 জন শুয়ে ঘুমোচ্ছে, তার মধ্যে 2 জনই শিশু। একই কাজের পুনরাবৃত্তি হলো এই ঘরেও, কিন্তু তার সৌভাগ্যই বলতে হবে এখানেও কেউ জেগে উঠল না। যদিও সেই সৌভাগ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। সে যখন চুপি চুপি ঘর থেকে বেরিয়ে করিডোর ধরে পরের ঘরে যাবে বলে কয়েক পা এগিয়েছে, তখনই কে একজন পেছন থেকে হেঁকে উঠল। এই যে, আপনি রুম থেকে বেরিয়েছেন কেন? জানেন না রাতের বেলা বাইরে ঘুরে বেড়ানো বারণ? ইউনিফর্ম পরা ওয়ার্ড বয় তার কথা শেষ করার আগেই থেমে গেল। সমস্ত দিনের খাটুনির পর সে বোধহয় একটু ফাঁক বুঝে ঘুমিয়ে নিচ্ছিল, কারণ তার ফুলো ফুলো চোখে তখনও ঘুমের পাতলা স্বর ভাসছিল। কিন্তু এই মুহূর্তে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে তার চোখ থেকে ঘুমের ভাবটা নিমেষে উবে গেল। সে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন ছুড়ে দিল, ও কি, আপনার হাতে সিরিজ কেন? কোথায় পেলেন আপনি ওটা? ছেলেটা কোনো উত্তর দিল না। সে পুরোপুরি পেছন ঘুরে মুখোমুখি দাঁড়ালো ওয়ার্ড বয়ের। তার চোখের ভাষায় বোধহয় সৌহার্দ্যের কোনো ইঙ্গিত খুঁজে পেল না নার্সিংহোমের কর্মচারীটি, বরং বিপদ আঁচ করে সে চিৎকার করে উঠল। ছেলেটিও উপায়ান্তর না দেখে সিরিঞ্জ ধরা হাতটা উঁচিয়ে উন্মাদের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল ওয়ার্ড বয়ের ওপর। এলোপাথারি গেঁথে দিতে লাগলো সূচ তার দেহের বিভিন্ন স্থানে। কর্মচারীটির আর্তনাদে তখন নার্সিংহোমের ঘুম ভেঙে গিয়েছে। আনাচে কানাচে যারা তাদের ডিউটিতে কিঞ্চিত ঢিলেমি দিয়ে ঘুমিয়ে নিচ্ছিল, তারা ছুটে আসতে লাগলো শব্দের উৎস লক্ষ্য করে। সকলে অবাক হয়ে আবিষ্কার করল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একজন কর্মীর বুকের ওপর চড়ে বসেছে এক রোগী। তার 2 পার বা হাত গাছের ডালের মতো আঁকা বাঁকা। তুলনামূলক স্বাভাবিক ডান হাতে সে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে বারংবার বিধিয়ে দিচ্ছে তার শিকারের বুকে, গলায়, সর্বত্র। হালকা গোলাপি পোশাকের স্থানে স্থানে লাল ছোপ দেখা দিয়েছে। কর্মীটি বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। ওই বিকৃত দর্শন রোগীটির গায়ে যেন অসুরের বল। সাহায্যের জন্য ছুটে আসা মানুষগুলো যখন প্রাণপণ চেষ্টা করছে সেই রোগীটিকে সামলানোর, তখন সে কেবলই চিৎকার করে চলেছে, মারতে দাও, মারতে দাও আমাকে, নইলে নইলে ওরা যে আমায় মেরে ফেলবে, আমাকে ওদের মতো করে দেবে। আমি আমি অভিশপ্ত হয়ে বাঁচতে চাই না, আমাকে মারতে হবে, আরও মারতে হবে। অক্টোবর 2022। আমিরের ধাক্কা খেয়ে ঘুম ভেঙে চমকে উঠে বসে কাঞ্চন। অন্য সময় হলে এভাবে তাকে ঘুম থেকে তোলার জন্য হয়তো মনে মনে ক্ষুণ্ণ হতো সে, কিন্তু আজ এখন সে কিছুটা কৃতজ্ঞতাই বোধ করল আমিরের প্রতি, কারণ আরও একটা বীভৎস স্বপ্ন দেখছিল সে এতক্ষণ। এটা গত রাতের স্বপ্নটার থেকেও মর্মান্তিক। সে দেখছিল 2টি শিশুকে একদল মানুষ রাস্তায় গড়িয়ে নিয়ে চলেছে, ঠিক যেমন করে গ্যাস সিলিন্ডার লাথি মেরে গড়িয়ে নিয়ে যাওয়া হয় তেমন। শিশু দুটির হাত এবং পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। তাদের দেখে মনে হচ্ছে তারা ভীষণ রুগ্ন, অত্যন্ত রোগা, হাড় বের করা চেহারা। তার উপর দেহের গড়ন রিকেট রোগীর মতো বাঁকা এবং অশক্ত। 2 জন ঢেঙা কালো লোক শিশু দুটিকে তেমন করে লাথি মেরে গড়িয়ে নিয়ে চলেছে। রাস্তায় ঘষা লেগে তাদের চামড়া ছিঁড়ে রক্ত পড়ছে।
যন্ত্রণায় তারস্বরে চেঁচিয়ে কাঁদছে তারা। লম্বা পুরুষ দুটির পেছনে কতগুলো মানুষের ছোট দল। সেই দলে আছেন জনাচারেক মহিলা। তাদের একজন বুক চাপড়ে ভীষণ কাঁদছেন, বারবার সেই শিশুদ্বয়ের দিকে হাত দেখিয়ে কি যেন বলছেন আর বিলাপ করছেন। বাকি 3 মহিলা তাকে সামলাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। হয়তো সেই ক্রন্দনরতা মহিলাই শিশু দুটির মা। কিন্তু মায়ের সামনেই তার সন্তানের উপর এমন অকথ্য অত্যাচার চলছে, অথচ তিনি সেটা আটকাচ্ছেন না। বাচ্চাগুলোকে এমন করেই গড়িয়ে গড়িয়ে নিয়ে আসা হলো একটা বিশেষ জায়গায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল অনেক লোক। তাদের সকলের গায়ের রং কালো। রোদের আলোয় তাদের দেহ চিকচিক করছে। তাদের সামনে দাঁড় করানো রয়েছে আরো 2 জন শিশুকে। তাদের একজনের মাথাটা শরীরের তুলনায় বেশ বড় এবং লম্বাটে। হাঁ হয়ে থাকা মুখ থেকে লালা গড়াচ্ছে অবিরত। অপর শিশুটির কোমরের নিচ থেকে অংশটা বাকি দেহের তুলনায় শুকনো এবং ছোট, যেন সেইটুকু দেহাংশে প্রাণ নেই। তাদের গায়েও ধুলো মাখামাখি। সেই ধুলিমলিন দেহে রীতিউতি রক্তের ছোপ দেখে অনুমান করা যায় তাদেরও একইভাবে মাটিতে লাথি মেরে গড়িয়ে আনা হয়েছে। দৃশ্যপট বদলে গেল এবার। একটা গাছ, সেই গাছ যার একটি নিচু ডাল মাটির সঙ্গে সমান্তরালভাবে অনেকখানি বিস্তৃত হয়েছে, সেই ডালে এখন ঝুলিয়ে রাখা হয়েছে সেই 4 জন শিশুকে। না, আগের মানুষগুলোর মতো হাত বেঁধে ঝোলানো হয়নি। তাদের ঝোলানো হয়েছে পা বেঁধে, উল্টো করে। তাদের মাটির দিকে ঝুলতে থাকা মাথার নিচে রয়েছে 4টি পাত্র। তাতে সম্ভবত জল ভরা রয়েছে কানায় কানায়। নিচু ডালটির মুক্ত প্রান্ত ধরে একজন টেনে ধরতেই 4টে বাচ্চার মাথা ডুবে যাচ্ছে সেই জল ভরা পাত্রে। শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে তাদের ছোট্ট বিকৃত অসুস্থ শরীরগুলো। কয়েক মুহূর্ত তেমনভাবে রাখার পর ডালটা ছেড়ে দিতেই সেটা ওপরের দিকে লাফিয়ে উঠছে। ফলে বাচ্চাগুলোর মাথাও উঠে আসছে জলের ওপর। বাতাসের নাগাল পেয়ে যখন তারা মুখ হাঁ করে শ্বাস নিতে মরিয়া হচ্ছে, ঠিক তখনই একটা মালসার মতো ছোট মাটির পাত্রে ছোবড়া, পাতা ইত্যাদি জ্বালিয়ে সেটি ধরা হচ্ছে তাদের নাকের কাছে। পাত্র থেকে তখন গলগল করে ধোঁয়া বেরিয়ে গিয়ে ঢুকছে বাচ্চাগুলোর নাকে। প্রবল কাশতে শুরু করছে তারা। এমন করে খানিকক্ষণ ধোঁয়ার মধ্যে রেখে তাদের ফের আগের মতো ডুবিয়ে দেওয়া হচ্ছে জল ভরা পাত্রে। এমন ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখে আশেপাশে দাঁড়ানো মানুষগুলো কেমন অদ্ভুত ভঙ্গিতে দুলছে। কয়েকজন ছোট নাকারা আর মাদলের মতো কি যেন 2টো বাজনা বাজাচ্ছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। ঠিক এই সময় পাশ থেকে কে যেন কাঞ্চনকে ধরে টানতে লাগলো। মনে হলো তাকেও একইভাবে শিশুগুলোর মতো অত্যাচার করতে চায় এই মানুষগুলো। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রবলভাবে ঝাঁকুনি দিতে থাকে। আর ঠিক সেই সময়ই ঘুম ভাঙে তার। আমির তখন তার ঊর্ধ্ব বাহু ধরে ঝাঁকাচ্ছে আর বলছে, এই কচি, শহীদ হয়ে গেলি নাকি? ওঠ শালা। উঠে সে দেখে সবাই তার আগে জেগে গেছে। এমনকি ভরত নামের কালকের সেই ছেলেটি তার ছোট ভাই কানাইকে সঙ্গে নিয়ে এসে গিয়েছে। সঙ্গে করে ছোট একটা সিলিন্ডার আর গ্যাস ওভেন নিয়ে এসেছে। এখন চায়ের তোড়জোড় চলছে। কালকের ঝড় বৃষ্টির কোনো রেশ নেই এখন। ঝকঝকে সকাল, মিষ্টি হাওয়া বইছে। সকলের উদ্যম আর হাসি মুখ কাঞ্চনের মনের সমস্ত ভয় আর মলিনতাকে অনেকটাই দূর করে দিল। সাগ্নিক বাথরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে ঘাড় গলা মুছতে মুছতে তার পিঠে চাপড় মেরে বলল, ওই কচি, যা মুখ ধুয়ায় তুরন্ত, চা অলমোস্ট রেডি ভাই। 5 বন্ধু আর স্থানীয় এই 2 ছোকরা ভরত আর কানাই সকলেই বসেছিল ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে। গল্প চলছিল হরেক বিষয়ে।
এক সময় কানাই ইতস্তত করে বলল, ডাগ তা স্যার এটা প্রশ্ন করব? দাদার তুলনায় সে বেশ ছটফটে, চোখের মনি সবসময়ই চঞ্চল। অনেক প্রশ্নই যেন তার মাথায় কিলবিল করে। গ্রামের ছেলে সে। এতজন ধোপদুরস্ত শহুরে যুবকদের দেখে তার যেন আশ মেটে না। তার মধ্যে দুইজনকে তো টিভিতে দেখায়। অনুরাগ সেনের খেলা সে অনেকবার দেখেছে ক্লাবে বসে। আর আমিরবাবুর একটা ছবি বনলতা আজ সে দেখেছিল সুমিতার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে লুকিয়ে সিনেমায় গিয়ে। ব্রতদীপ শুরুত করে চায়ে চুমুক দিল। শব্দ করে চায়ে চুমুক দেওয়া তার স্বভাব বিরুদ্ধ, কিন্তু এখন সে রয়েছে গ্রামে, শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকে চেম্বারে নয়। তাই শব্দটা সে ইচ্ছে করে করেছে, এই পরিবেশের সঙ্গে নিজেকে জোর করে মিশিয়ে দেওয়ার জন্য। বলল, করে ফেলো হে মানব সন্তান। আগে আপনারা তো শহরের লোক, অনেক বড় লোক, বেড়াতে গেলে বিদেশে যান, লন্ডন আমেরিকা, তা সেসব ছেড়ে এমন গ্রামে এলেন যে? এখানে তো দেখার মতো কিছু নেই গো। আমরা এখানে এসেছি কটা দিন একটু নিরিবিলিতে কাটাবো বলে। নো ঝুট, নো ঝামেলা, নো গাড়ি ঘোড়ার প্যাপো, নো লোকজনের ট্যাফো, অনলি টাটকা বাতাস, তাজা মাছ মাংস সবজি, মাটির গন্ধ অ্যান্ড ফুল মস্তি। বোঝা গেল? কানাই ফের দাঁত বের করে ঢক করে ঘাড় নাড়ল, যেন খুব বুঝেছে সে। এবারে ভরত কপালের মাঝে ছোট অথচ স্পষ্ট ভাঁজ ফেলে বলে, কিন্তু স্যার আপনারা এখানে কেন থাকছেন? মানে বাড়িটা একেবারে গাঁয়ের উল্টো পারে, তার উপর এটা পড়ে আছে সেই কবে থেকে, ঝাটপাট পড়ে না, কোনো অসুবিধা নেই কো। তোমাদের গ্রামে গেস্ট হাউস আছে? ইয়ে না, তা নেই কো। তবে এতজন থাকার জন্য বড় পাকা বাড়ি আমি পেতাম কোথায়? তাছাড়া আমাদের নার্সিং হোমের একজন সিনিয়র ডাক্তার, তিনি তোমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন। তিনি বললেন এই বিল্ডিংটা এখন ফাঁকা পড়ে আছে, আমরা চাইলে সেখানে থাকতে পারি। তিনি ব্যবস্থা করে দিলেন ওই চৌবিকে বলে। সবার চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। কানাই সকলের হাত থেকে কাপ ফেরত নিতে নিতে বলল, কিন্তু স্যার এই জায়গাটা তো ভালো না। কথাটা বলেই তার মনে হলো অসাবধানে বেফাস কিছু বলে ফেলেছে। ঢোকিলে মাথা ঘুরিয়ে তাকালো নিজের দাদার দিকে। দাদার নীরব ধমকের দৃষ্টি সহ্য করতে না পেরে সে আবার চোখ ফিরিয়ে কাপগুলো নিয়ে তাড়াতাড়ি চলে গেল ধোয়ার জন্য। ভালো নয় কেন? ভালো নয় কেন? ওই স্যার জায়গাটা একেবারে ফাঁকা তো, শালটাল আছে, দোকান বাড়ি কিছুই নেই কি না, তাই আর কি। আর লোকজনও তো এদিক মানে মোটে আসেনি। কাঞ্চন এতক্ষণ চুপ করে মন দিয়ে সবই শুনছিল, শোনাই তার স্বভাব। কিন্তু কাল রাত থেকে যে কথাটা তার মস্তিষ্ক ভাঙা রেকর্ডের মতো তাকে শুনিয়ে যাচ্ছে, সেই কথাটাই এখন ওই ছেলেটা বলে গেল। জায়গাটা ভালো নয়। তাই সে থাকতে না পেরে বলল, কেন? এখানে কি কিছু আছে? মানে খারাপ কিছু? ভরত কেমন আমতা আমতা করতে লাগলো। সাগ্নিক বুঝল এ বেটাকে ঝেড়ে কাশাতে গেলে ঘুষ দিতে হবে। সে তখন তার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাকে দিয়ে বলল, এই ব্যাপারটা কি খোলসা করে বলো তো ভাই, আমরা তো কয়েকদিন থাকবো এখানে, আমাদের জেনে রাখাটা দরকার, তাই না? অকাট্য যুক্তি। ভরত আরও কিছুক্ষণ দনমনায় ভুগে সিগারেটের ধোঁয়া ছাড়ল, তারপর বলল, আসলে স্যার এই সামনের জমিটা একটা পুরনো কবরস্থান। কোনটা? এই যে বেঁটে পাঁচিলের ওই পারের খোলা জমিটা? হ্যাঁ স্যার, অনেক অনেক পুরনো কবরস্থান। জায়গাটা কেমন ন্যাড়া দেখেছেন? একটাও গাছ নেই। এই জমিতে গাছ হয় না, ঘাস গজায় না, সবসময় শুকনো খটখটে ফুটিপাটা হয়ে থাকে। বর্ষার সময়তেও বৃষ্টি যতক্ষণ হয় ততক্ষণ মাটি ভেজা থাকে, বৃষ্টি বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার যে কি সেই।
মাটি দেখলে বুঝতেই পারবেন না এখানে একটু আগে জল হয়েছে। লোকে মনে করে জায়গাটায় সাপ আছে, অনেকে নাকি ভয় পেয়েছে। কিছুজন তো এও বলে এই স্বাস্থ্যকেন্দ্র এই জন্যেই চলেনি, রোগীরা ভয়ে আসতে চাইতো না। আর কয়েকজন নার্স নাকি রাতে ভয় পেয়েছিল, তাই আর চলেনি। তুমি কিছু দেখেছো কখনো? না না না, আমি দেখিনি, লোকে বলে আর কি, সত্যি মিথ্যে জানি না। গায়ের লোকের কথা তো, অনেক সংস্কার। ও বাদ দিন, আপনারা কদিন আছেন মজা টজা করুন, এসব নিয়ে ভাববেন না। বটে। এই চল তো একটু ঘুরে আসি ওই মাঠটায়। শাগনিক উঠে দাঁড়ানোর উদ্যোগ করল। ভরত এতক্ষণের জোর করে ধরে রাখা শান্ত ভাবটা আর টেনে নিয়ে যেতে পারল না। চিৎকার করে শাগনিকের হাত ধরে নিল। না না না, অমন কাজ করবেন না, ওই জমিতে হাঁটবেন না, ও জায়গা ভালো না। ভরতের এমন হঠাৎ ভাব পরিবর্তনে সকলেই কেমন যেন একটু হকচকিয়ে গিয়েছিল। তাই সে নিজেকে সামলে নিয়ে বলল, এদিকে খুব সাপের উৎপাত, কাঁকড়া বিছা, তেঁতুলের বিছা সবই আছে, কখন কোনটা সামনে পড়ে যায়, কি দরকার। ব্রতদীপ বুদ্ধিমান, বুঝল এখন এই ব্যাপার নিয়ে পিড়াপিড়ি করলে একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে। তাই সে প্রসঙ্গ পাল্টায়। ঠিক আছে, কবরখানা নিপাত যাক। আজকে দুপুরে আমাদের কি খাওয়াচ্ছ তাই বলো। 4 ঠ্যাং না 2 ঠ্যাং? ভরতের মুখের মেঘ সরে ফের হাসির ঝিলিক দেখা দিল। আগে আপনারা যা বলবেন স্যার, দুটোই পাওয়া যাবে। কি কি খাবেন বলেন, সেই মতো বাজার করে আনি গে। তোফা, তাহলে 4 ঠ্যাংই হোক আজকে। বেশ জমিয়ে ঝাল ঝাল করে কষিয়ে রেধো। তার আগে মুগের ডাল আর বেগুন ভাজা, উফ, জমে যাবে, কি বলো? আমার জন্য এক্সট্রা লিভার মানে মেটে এনো। এমনিতেই এদের জন্য আমার ডায়েটের 12:30 বেজে যাবে এই কদিন। বলছি আরও একটা জিনিসের ব্যবস্থা করতে হবে, পারবে? কি স্যার? উত্তরে সে ডান হাতের বুড়ো আঙুল ঠোঁটের কাছে বিশেষ এক ভঙ্গি করে বলল, দেশি হবে? হয়ে যাবে স্যার। বেশ বেশ, তবে এই নাও টাকা, বেরিয়ে পড়ো তাহলে দুর্গা বলে। হ্যাঁ স্যার, ভাই আসুক, ওকে নিয়ে যাই, অনেকটা বাজার তো। শাগনিক একবার তাকালো ব্রতদীপের দিকে। মুহূর্তে ওদের মধ্যে চোখে চোখে কিছু কথা বিনিময় হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, এই না না, কানাই এখানে থাক বরঞ্চ আমাদের সঙ্গে, এখানে কিছু টুকটাক কাজও আছে। তার চেয়ে কানায় সাইকেলটা নিয়ে আমি আর কোচি গিয়ে ঘুরে আসি তোমার সঙ্গে। গ্রামের বাজারটাও দেখা হয়ে যাবে, আবার বাজারের ব্যাগও ভাগ করে বয়ে নেওয়া যাবে। কিরে কোচি, বসতে পারবি না সাইকেলের কেরিয়ারে? শেষ কথাটা সে বলল কাঞ্চনের দিকে তাকিয়ে। কাঞ্চন তৎক্ষণাৎ কিছু উত্তর দিতে না পেরে খানিক শব্দ হাতড়ালো দিশেহারার মতো। তারপর বলল, হ্যাঁ, যাই। কথা মতোই তারা বেরিয়ে গেল। শাগনিকের সাইকেলের পেছনে বসতে গিয়ে কাঞ্চলের টলমল হয়ে পড়ে যাওয়ার উপক্রম হওয়ায় আবার এক দফা হাসির পায়রা উঠল। তারা 3 জন চলে গেলে ব্রতদীপ ঢুকল রান্নার জায়গায়। সেখানে কানাই তখন ঘরটা পরিষ্কার করতে ব্যস্ত ছিল। তার কাছে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো সে। মানিব্যাগ থেকে কয়েকটা কড়কড়ে নোট বের করে ধরল কানাইয়ের সামনে। হঠাৎ সামনে অতগুলো টাকা দেখে সে যেমন অবাক হলো, তেমনি তার চোখ চকচক করে উঠল। ব্রতদীপ অদ্ভুত এক স্বরে বলল, কানাই, তোমাকে একটা ছোট্ট কাজ দেব, যদি করতে পারো এই সবগুলো পাত্তি তোমার হবে। তোমার দাদাকে আমিও কিছু জানাবো না, তুমিও বলবে না, তাহলে টাকার ভাগও দিতে হবে না, আর কেউ কিছু জানতেও পারবে না। রাজি? বলে সে ঠোঁটের কিনারে একটা অর্থবহ আর প্রভাবশালী হাসি নিয়ে তাকালো। উত্তরে কানাই কেবল গোল গোল চোখে ঘাড় নাড়ল। সেই চোখে এখন দুর্দমনীয় লোভের প্রতিবিম্ব। ডিসেম্বর 2022, কলকাতা। ভিডিওটা আরেকবার চালান তো মিস জোন্স।
সে যখন ওই লোকটা গেট দিয়ে ঢুকলো সেই সময় থেকে। মিস জোন্স মাউসের সাহায্যে ফের চালু করলেন সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া গত রাতের ভিডিও। পর্দায় ভেসে উঠল ছবি, একেবারে ঝকঝকে ছবি না হলেও বেশ স্পষ্ট। ঘরে উপস্থিত প্রধান শিক্ষিকা, সহপ্রধান শিক্ষিকা এবং আরও দুজন শিক্ষিকা সকলেই কুঞ্চিত ভ্রু এবং উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছেন কম্পিউটারের মনিটরের পর্দায়। রেকর্ডিং সময় রাত 2:10। স্কুলের বড় গেট টপকে প্রবেশ করল এক যুবক। সন্তর্পণে পা মেপে মেপে নিঃশব্দে সে বাগান আর লন পেরিয়ে ঢুকে এলো স্কুল বাড়ির ভেতরে। এরপর দ্বিতীয় ক্যামেরায় তাকে দেখা গেল স্কুলের লম্বা বারান্দা দিয়ে হাঁটতে। যুবকের পরনে কালো প্যান্ট, কালো লম্বা হাতা গেঞ্জি, কালো জুতো, অর্থাৎ রাতের অন্ধকারে গা ঢাকা দেওয়ার জন্য একেবারে উপযুক্ত পোশাক। যুবকটি একই রকম পা মেপে মেপে এগিয়ে গেল লম্বা বারান্দার শেষ প্রান্তে। ক্যামেরায় এদিকটা তেমন স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বোঝা যাচ্ছে লোকটির কর্মকাণ্ড। সে বারান্দার শেষ মাথায় রাখা জলের ফিল্টারের কাছে গিয়ে সেটার ওপর হাত দিয়ে কি যেন দেখল। মনে হলো যেন হাতড়ে হাতড়ে কিছু খুঁজছে বড় ফিল্টারের ওপর। শেষে ওপর দিকের ঢাকনার লকটা মোচড় দিয়ে খুলে ফেলল সে। তারপর পকেট থেকে বের করে আনলো কিছু একটা। ক্যামেরায় সেটা দেখা গেল না, সুতরাং ছোট মাপের কিছু। যুবকটি সেই জিনিস হাঁ হয়ে থাকা ফিল্টারের ভেতরে বোধহয় ফেলে দিল, বন্ধ করল ফিল্টারের ঢাকনা। উল্টো দিকে ঘুরে এবার সে ফিরে আসতে লাগলো সিঁড়ির দিকে। ক্যামেরায় এবার তার মুখটা বোঝা যাচ্ছে, লম্বাটে মুখ, তাতে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। ক্যামেরার সবচেয়ে কাছাকাছি যখন সে এলো, হেডমিস্ট্রেস উত্তেজিত হয়ে বলে উঠলেন, পজ পজ পজ। মিস জোন্স ভিডিও থামালেন। এখন ছেলেটিকে বেশ দেখা যাচ্ছে। স্কুলের বারান্দায় আরো উজ্জ্বল আলো না রাখার জন্য প্রধান শিক্ষিকার আফসোস হচ্ছিল। উজ্জ্বল আলো থাকলে হয়তো ক্যামেরায় এই যুবকের মুখ আরো অনেক বেশি পরিষ্কার বোঝা যেত, ফলে তাকে খুঁজে পাওয়াও আরো সহজ হতো। তবু যা পাওয়া গেছে সেটাকেই কাজে লাগাতে মিস জোন্স স্ক্রিনশট নিয়ে রাখলেন। তারপর ফের চালু করলেন ভিডিও। এবার চালু হলো 3 নম্বর ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও। এল প্যাটার্নের স্কুল বাড়িটার লেজের দিকটা এই যান্ত্রিক চোখ নজর রাখে। এদিকটায় শিক্ষক শিক্ষিকাদের ঘর, অফিস ঘর এবং প্রধান শিক্ষিকার ঘর। এদিকেও শেষ প্রান্তে একটি জলের ফিল্টার রয়েছে। সেই কালো পোশাক পরা যুবক এবার তেমনি পা মেপে এগিয়ে গেল ফিল্টারের দিকে। একই রকমভাবে সে হাতড়ে হাতড়ে বড় চৌকো যন্ত্রটির লক ঘুরিয়ে ঢাকনা খুলল আর পকেট থেকে বের করে আনলো কিছু। এখন সে তুলনামূলকভাবে ক্যামেরার কাছাকাছি, তাই তার হাতে ধরে থাকা জিনিসটা অল্প সময়ের জন্য দেখা গেল। একটা ছোট্ট শিশি। সেই শিশিটি সে উপুর করে দিল ফিল্টারের ভেতরে, অর্থাৎ জলের সঙ্গে মিশিয়ে দিল কিছু একটা। সেটা যে আকাঙ্ক্ষিত কিছু নয় তাই স্কুলের সকলেই আজ বুঝতে পেরেছে, কারণ আজ এই স্কুলের প্রায় 50 জনের বেশি ছাত্র ছাত্রী এবং 2 জন শিক্ষিকা গুরুতরভাবে অসুস্থ হয়ে ভর্তি আছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। এই স্কুলটি স্পেশাল চিলড্রেনদের জন্য। এখানে যারা পড়াশুনো আর খেলার ছলে নানা ধরনের স্কিল শিখে থাকে তারা অধিকাংশই ডাউন সিনড্রোম, অটিজম কিংবা ডিসলেক্সিয়া জাতীয় অবস্থার সঙ্গে যুঝছে। এই সমস্ত সাধারণের থেকে কিছু আলাদা শিশুদের এখানে অতিরিক্ত যত্ন ও সুযোগ সুবিধার মাধ্যমে পড়াশুনো, নাচ, গান, আবৃত্তি, হাতের কাজ, ছবি আঁকা ইত্যাদি শেখানো হয়।
এই অবোধ নিষ্পাপ শিশুগুলির প্রতি এই যুবকের কিসের এত আক্রোশ যে তাদের পানীয় জলের ফিল্টারে সে মধ্যরাতে চুপি চুপি এসে বিষ মিশিয়ে দিয়ে গেল? লোকটা কি পাগল, না শয়তান, নাকি অন্য কোনো আরো বড় কোনো র্যাকেটের সঙ্গে জড়িত? পাশে দাঁড়িয়ে থাকা একজন শিক্ষিকা কান্না ভেজা স্বরে বলে উঠলেন, আমি নিজের হাতে কয়েকজন বাচ্চাকে ওদের ওয়াটার বটল থেকে জল খাইয়ে দিয়েছিলাম। ওরা তো নিজে খেতে পারে না, জল খেতে গিয়ে জামা ভিজিয়ে ফেলে। হায় ঈশ্বর, তখন কি আর জানতাম আমি নিজের হাতে বাচ্চাগুলোকে। সহপ্রধান শিক্ষিকা বললেন, প্লিজ প্লিজ ডোন্ট বি আপসেট মিসেস চৌধুরী, এতে আপনার কোনো দোষ নেই। আপনি কেমন করে জানবেন যে খাবার জলে বিষ মেশানো আছে? আমি জানি, জানা থাকলে আপনি দুঃস্বপ্নেও এই কাজ করার কথা ভাবতে পারতেন না। নিজেকে দয়া করে এভাবে দোষারোপ করবেন না। এখন আমাদের ঠান্ডা মাথায় সবটা বিবেচনা করতে হবে, এখানে পরিস্থিতি সামলাতে হবে। কিন্তু এই লোকটাকে কি মিসেস মজুমদার? লোকটাকে ম্যাডাম আমি কোথাও একটা যেন দেখেছি, খুব বেশি দিন আগে নয়, ইদানিংকালেই দেখেছি, কিন্তু আমি কিছুতেই শিওর হতে পারছি না। ওই ক্যামেরাটায় যদি ছবিটা আরেকটু স্পষ্ট হতো বা ছবিটা যদি আর একটু কাছ থেকে পাওয়া যেত তাহলে বোধহয় খুব সুবিধে হতো। আপনি একটু মনে করার চেষ্টা করুন মিসেস মজুমদার। যদি এর হদিশ পাই আমি কিছুতেই একে ছাড়ব না। তার আগে পুলিশে খবর দেওয়া জরুরি। সকালের টিফিন টাইমের পর থেকেই যখন একের পর এক বাচ্চাদের বমি, কাঁপুনি আর ঘাম দেওয়া শুরু করলো, তখন স্বাভাবিকভাবেই হুলস্থুল পড়ে গেল স্কুল জুড়ে। বাচ্চাগুলোকে নিয়ে যখন শিক্ষিকারা উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করছেন, সেই সময় দুজন শিক্ষিকারও শুরু হলো বমি এবং সেই সঙ্গে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট। সঙ্গে সঙ্গে ফোন করে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আনিয়ে দুই শিক্ষিকা সহ সমস্ত অসুস্থ বাচ্চাদের ভর্তি করে দেওয়া হলো সেখানে। এই ঘটনার তালে গোলে আর পুলিশে ফোন করার কথা কারোর মাথায় আসেনি, যদিও তখনও এর কারণ কিছু জানা যায়নি। সকলকে ভর্তি করানোর পর প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর যখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, তীব্র বিষক্রিয়ার ফলে এমনটা হয়েছে। আপনারা কি স্কুলে মিল প্রোভাইড করেন? না ডক্টর। তবে আমার মনে হয় খাবার জলের সঙ্গে কিছু মিশেছে। স্কুলের ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স ইমিডিয়েটলি বন্ধ করুন। কেউ যেন আর সেখান থেকে জল না খায়। আমাদের যতদূর ধারণা ওই জলে কোনোভাবে প্যারাকোয়ার ডাইক্লোরাইট মিশে গিয়েছে, বাট হাউ? যাই হোক, আমি যেটা বললাম সেটা করুন, এদিকটা আমরা দেখছি। ডোন্ট ওয়ারি, লেটস জাস্ট প্রে টু বি এভরিথিং অল রাইট। প্রধান শিক্ষিকা স্কুলে ফোন করে টিচারদের নির্দেশ দিলেন ফিল্টার থেকে জল না খেতে। বাচ্চাদের তো আগেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ততক্ষণে খবর পেয়ে ছাত্রছাত্রীদের বাবা মায়েরা চলে এসেছেন হাসপাতালে, কান্নাকাটি করছেন। তাদের দিকে লজ্জায় চোখ তুলে তাকাতে পারছেন না তিনি। কিভাবে এমন হতে পারে ভেবে যখন তিনি তোলপাড় হচ্ছেন, তখনই হঠাৎ তার মনে হলো স্কুলের সিসিটিভি ফুটেজ একবার দেখার কথা। তখন তিনি সহপ্রধান শিক্ষিকাকে সঙ্গে করে চলে এলেন স্কুলে। এতক্ষণ সেই ফুটেজই দেখা চলছিল। এখন সমস্ত ব্যাপারটা খোলসা হতে তিনি বুঝতে পারলেন পুলিশে খবর দিতে আর এক মুহূর্ত দেরি করা চলবে না। ফোন করার উদ্দেশ্যে তিনি তার মোবাইলের দিকে হাত বাড়াতেই সেটা বেজে উঠল চেনা সুরে। স্কুলেরই একজন শিক্ষিকা ফোন করেছেন। তিনি এখন উপস্থিত রয়েছেন সেই হসপিটালে। কল রিসিভ করে ফোন কানে দিলেন তিনি। হ্যালো। কয়েক মুহূর্ত এইদিকে সব চুপচাপ। ওই প্রান্ত থেকেই সম্ভবত কথা বলছে। সকলে দেখতে পেল প্রধান শিক্ষিকার চোখ বিস্ফারিত হয়ে উঠছে। মুখের সমস্ত রক্ত সরে গিয়ে সাদাটে হয়ে গেল তার। ধীরে ধীরে হাত থেকে চলভাস যন্ত্রটি খসে পড়ে গেল কোলে। কি ব্যাপার ম্যাডাম, কি হলো? আপনি অমন করছেন কেন? তিনজন বাচ্চা মারা গেছে, কিডনি ফেলিওর।
অক্টোবর 2022, মহাডুংরি। বাজার থেকে ফেরার পথে একবার থামল শাগনিক। তার হালকা হওয়া প্রয়োজন। ভরত বলল তাকেও নাকি প্রকৃতি ডাক দিয়েছে, তাই সাইকেল রাস্তার একপাশে দাঁড় করিয়ে খানিক তফাতে তারা দুজনে এগিয়ে গেল একটা ঝোপ লক্ষ্য করে। এই জায়গা থেকে তাদের থাকার জায়গার দূরত্ব খুব বেশি নয়, কারণ কাঞ্চন দেখল তাদের রাস্তার ডান দিকে দিগন্তের কাছাকাছি চলে গিয়েছে একটা শুষ্ক মাঠ। এই জমির একাংশই তাদের সেই পুরনো স্বাস্থ্যকেন্দ্রের পাশে পড়ে। মাঠের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, কেন এই জমিটা বাকি সমস্ত প্রকৃতি থেকে একেবারে আলাদা? যেন আশেপাশের গাছপালা, বনাঞ্চল এই অংশটাকে একঘরে করেছে। শ্যামল সতেজ প্রকৃতি এই জমি থেকে মুখ ফিরিয়েছে বলেই কি এর এমন রিক্ত চেহারা? ফুটি ফাটা খরাগ্রস্ত জমির উপর দিয়ে শুষ্ক গরম বাতাসের হলকা বয়ে যায় মাঝে মাঝে, যেন কার তপ্ত দীর্ঘশ্বাস। থেকে থেকে ওঠে ধুলোর ঝড়। সেদিকে তাকিয়ে কাঞ্চনের মাথার ভেতরটা যেন কেমন করতে লাগলো, যেন কতগুলো ঘুণ পোকা তার খুলি ছিদ্র করে ঢুকে পড়েছে মস্তিষ্কের রস পান করবে বলে। সে যেন কিসের মোহে নিজের অজান্তেই এগিয়ে গেল জমিটার দিকে। ঢালাই করা রাস্তা থেকে কিছুটা ঢালু হয়ে নেমে গিয়েছে নিচের দিকে। সেই ঢালু গিয়ে মিশেছে ওই শুকনো জমিতে, যে জমি কিনা বুকে আগলে রেখেছে শতাব্দী প্রাচীন কিছু মানুষের দেহাংশ। কয়েক পা নেমেই কাঞ্চনের মনে হলো ধূসর জমির মাঝামাঝি জায়গায় কে যেন দাঁড়িয়ে আছে। ওটা কে? তবে যে ভরত বলল গ্রামের কেউ ভয়ে ওই জমিতে যায় না, এমনকি আশেপাশেও আসতে চায় না, তবে মাঠের মাঝে দীর্ঘদেহী ওই কালো মানুষটা কে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। একটা ধুলোর ঝড় যেন ঘূর্ণির মতো পাক খাচ্ছে তাকে ঘিরে। সেই ঝড়েরই কিছুটা বোধহয় আচমকা এসে লাগলো কাঞ্চনের মুখে। মরুভূমির বাতাসের মতো গরম সেই বাতাস। ধুলোর মেঘটা কিছুটা কেটে যেতেই ভুল বুঝতে পারল কাঞ্চন। জমির মাঝে কোনো মানুষ দাঁড়িয়ে নেই, সেটা আসলে একটা গাছ, বা বলা ভালো গাছের সব। পাতাবিহীন, শুকিয়ে কালো হয়ে যাওয়া একটা গাছ বিস্তীর্ণ এই মাঠে একা দাঁড়িয়ে আছে নির্বাসিতের মতো। গাছটির দিকে নিষ্পলক চোখে তাকিয়ে কাঞ্চনের মনে হলো গাছটা যেন তার চেনা। কোথায় যেন সে দেখেছে এই গাছটা। এমন বেঁটে মোটা একটা গাছ, যার দীর্ঘ একটা ডাল আকাশের দিকে না উঠে অবাধ্যের মতো নুয়ে পড়ে মাটির সমান্তরালে এগিয়ে গেছে অনেকটা। এর চেহারা সে আগেও দেখেছে, কিন্তু কোথায়? আচ্ছা, গাছটা কি এগিয়ে আসছে একটু একটু করে তার দিকে? গাছ কি চলতে পারে, বিশেষ করে মরা গাছ? হাই কচি! শাগনিকের চেঁচানিতে কাঞ্চন যেন ঘুম ভেঙে জেগে উঠল। চমকে উঠে সে দেখল রাস্তা ছেড়ে নেমে এসে সেই অভিশপ্ত বিরাট সবাধার মাঠের প্রান্তে সে দাঁড়িয়ে আছে একা। কখন এলো সে এত দূর? রাস্তার ওপর থেকে শাগনিকের তিরস্কার শুনতে পায় সে। এ টেলার মতো ওই দিকে যাচ্ছিস কেন? তোকে না বললাম সাইকেল দুটোর কাছে থাকতে। স্যার, ওইদিকে যাবেন না, জমিটা আপনি উঠে আসুন। উঠে সে এলো বটে, শাগনিকের সাইকেলের পেছনে বসলো, কিন্তু মাথার ভেতর ঘুণ পোকাটা এখনো আওয়াজ করেই চলেছে তার। তৃষ্ণার্ত মাজা জমিটার পাশাপাশি রাস্তা ধরে যাওয়ার সময় তার ঘাড় ঘুরে রইল সেই একাকী গাছের মৃতদেহের দিকে। যতক্ষণ সেটাকে দেখা গেল, দেখল সে কিছুতেই কেন যে মনে পড়ছে না এই গাছ সে কোথায় দেখেছে।
রাত নেমেছে। সারাটা দিন মজায়, আড্ডায়, দ্বীপ্রাহরিক ভোজ আর ভাত ঘুমে দিব্যি কেটে গেছে। সকলকে সান্ধ্যকালীন চা পরিবেশন করে দুপুরের বেঁচে যাওয়া পাঁঠার মাংসের ঝোল জাল দিয়ে এবং সকলের জন্য রুটি বানিয়ে দিয়ে ভরত কানাই তাদের দ্বিচক্রযানে চড়ে চলে গিয়েছে বাড়ি। রাতের খাওয়াও সেরে নিয়েছে 5 জন। তারা এখন গোল করে বসে আছে যে ঘরটা তুলনামূলক একটু বড় সেখানে। আমির দুহাত কচলে বলল, কই এবার বের করো দেখি। দাঁড়া, আনছি। কাঞ্চন জানে তারা কিসের কথা বলছে, কারণ সে আর শাগনিকি বাজার করার পথে কিনে এনেছে। শাগনিক ব্যাগের ভেতর থেকে বের করল কয়েকটা কাচের বোতল। কাঞ্চন বাদে বাকিদের মুখে চোখে একটা খুশির ভাব চলকে উঠল। দেশি তো, একেবারে খাঁটি দেশি, যাকে বলে বাংলা। আমি কিন্তু খুব বেশি খাবো না ভাই, ইটস ব্যাড ফর মাই ডায়েট। কিন্তু সবাই মিলে বসে না খেলে একটা বিয়ে হয়, তাই তোদের অনারে খাবো, বলল মাঠ কাঁপানো ফুটবলার অনুরাগ। আচ্ছা, তাই খাবি না হয়। আরে তোকে তো কেউ মাল খেয়ে টাল হয়ে নর্দমায় সাঁতার কাটতে বলেনি না? হেসে উঠল সকলে। এই সুযোগে সাহস করে কাঞ্চন বলল, বলছি আমি কিন্তু খাবো না। হ্যাঁ, তোরা জানিস আমি খাই না। আমির যেন আকাশ থেকে পড়ল। খাবি না মানে? সবার জন্য আনা হয়েছে, সবাই খাবো। অনুরাগ অবধি নিজের ডায়েট ছেড়ে আজ খাচ্ছে, আর তুই কোথাকার চাচা চৌধুরী বে? দেখ ভাই, আমার এসবের অভ্যেস নেই। তোরা খা না, খা। আমি বসছি তোদের সঙ্গে। কিন্তু আবার কিন্তু? হ্যাঁ, ওর কিন্তু। আমরাও খাবো, থুড়ি পান করব, তুইও করবি, এটাই ফাইনাল। কাঞ্চন আবার আপত্তি করতে যাচ্ছিল, তখনই ব্রতদীপ খুব কায়দা করে পকেট থেকে ফোনটা বের করে বলল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, আমাদের কাছে তোর একটা খুব সুন্দর ছবি আছে, আর তোর অফিসের সুন্দরী বসের নম্বরও আছে। ধর, মানে জাস্ট ইম্যাজিন কর, তোর সেই হট ছবিটা যদি টুক করে তার কাছে চলে যায়, কি হবে? কি হার্টবিট রেট বাড়ছে? মাথাটা একবার চক্কর দিয়ে উঠেছে? তাহলে আর রিস্ক নিস না, যেটা বলছি চুপচাপ সেটা কর, নইলে তোর চাকরি কিন্তু আল্লাহ হাফিজ বলে দেবে। তার সঙ্গে হাই হিলের ঘা পড়াও আশ্চর্য নয়। সকলের খিকখিকে হাসিতে কাঞ্চনের গায়ে বিদ্রুপের তীর এসে বিঁধতে লাগলো। এরা সবই করতে পারে। ছবিটা যদি সত্যি সত্যি পাঠিয়ে দেয়, আর ভাবতে পারে না সে। এরা সকলে জীবনে অত্যন্ত সফল, প্রতিষ্ঠিত, আর্থিকভাবেও সচ্ছল। সকলের মধ্যে সেই কেবল দুর্বল, সব দিক থেকেই, শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে। এই চাকরিটাই তার হাতের পাঁচ। এটা চলে গেলে খুব সমস্যায় পড়ে যাবে সে। অন্ধকার মুখে তাকে তাই রাজি হতেই হয়। বাকিদের সঙ্গে গেলাসে গেলাসে ঠোকাঠুকি করে উল্লাস ব্যক্ত করার পর ব্রতদীপ কাঞ্চনের পিঠে বেশ জোরেই একটা চাপড় মেরে বলে, শোন, আজ যদি তুই আমরা যেমন বলবো, যতটা বলবো তেমন করে খেতে পান করতে পারিস, তবে এই সবার সামনে আমি কথা দিলাম, তোর ওই ছম্মাক ছাল্লো মার্কা ছবিটা আমি ডিলিট করে দেব। আমরা সবাই ডিলিট করে দেব। কি? হ্যাঁ, ঠিক তো? একদম প্রমিস। আচ্ছা, বেশ। এরপর শুরু হলো 5 বন্ধুর নিশি আসর। পান পর্বের মাঝেই কাঞ্চনবাদে বাকিদের মধ্যে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হলো। সেই দৃশ্য দেখে বোধহয় কেউ বা কারা, যারা এই পৃথিবীর বাসিন্দা নয়, তারা মুচকি হাসলো আড়ালে আর অপেক্ষা করতে লাগলো নীরবে।
কাঞ্চনের আপত্তি বরাবরের মতোই কেউ শোনেনি। আরে এটুকুতে কিছু হবে না, আরেকটা মার, এই জাতীয় কথা বলে তাকে গ্লাসের পর গ্লাস দেশীয় মদিরা পান করতে বাধ্য করেছে। শেষে যখন গ্লাস তুলতে গিয়েও হাত কাঁপতে লাগলো, পানিও চলকে পড়তে লাগলো মেঝেতে, তখন তারা থামল। কাঞ্চন আর সোজা হয়ে বসে থাকতে পারল না, হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানার উপর। দাঁতের ফাঁকে মিচকে হাসি নিয়ে চারজোড়া নেশায় লাল চোখ দৃষ্টি বিনিময় করল। এই সময় এইবার প্ল্যান অনুযায়ী কাজ করা যায়। সাগ্নিক জড়ানো স্বরে বলল, এই মালটা আউট হয়েছে তো নাকি? হ্যাঁ, ফুল টু আউট। অনুরাগ তুলনামূলক অনেকটাই স্বাভাবিক, গলায় তেমন জড়তা নেই, কেবল মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেছে। বলল, দীপ, সব রেডি তো? একদম, কানাইকে দিয়ে সব বন্দোবস্ত করিয়ে রেখেছি। দাঁড়া, আকাশের অবস্থাটা একবার। বলতে বলতে সে টলমল পায়ে উঠে দাঁড়ালো। দুবার পড়ে যেতে যেতে আমিরের হাত ধরে সামলে নিল, আর তাতে নিজেই হেসে উঠল। জানলার একটা পাল্লা খুলে দিতেই একটা দমকা গরম হাওয়া সঙ্গে একটা ধুলোর মেঘ নিয়ে ব্রতদীপকে এক পা পিছিয়ে দিয়ে ঢুকে পড়ল ঘরে। যেন এতক্ষণ ধরে সেই হাওয়া জমাট বেঁধে দাঁড়িয়েছিল জানলার কাঠে গা লাগিয়ে, অপেক্ষা করছিল কখন কেউ জানলা খুলবে। ধুলোর কারণে ব্রতদীপের চোখ বন্ধ হয়ে গিয়েছিল। ধুলোর মেঘ কেটে যেতে যেতে আস্তে আস্তে সে চোখ খুলে দেখল বাইরেটা। মেঘহীন আকাশে রুগ্ন চাঁদ ফ্যাকাশে আলো ছড়াচ্ছে। বৃষ্টি ফিষ্টি নেই ভাই, নো মেঘ অ্যাট অল। চলো ভাই সকল, আমাদের মিশন চালু করো। আমি পায়ের দিকটা ধরছি। অনু, আমাদের হিম্যান, তুই হাত দুটো ধর। আমি গিয়ে গেট খুলছি। সাগু, সোনা ভাই আমার, আলোটা ধরো। আমি যে উল্লুর মতো অন্ধকারে দেখতে পাই না ভাই। চোখের সামনে পৃথিবীটা ঘুরছে কাঞ্চনের, কতগুলো মুখ চেনা চেনা, তবু যেন আলাদা করে চিনতে পারছে না সে। সবাইকে একই রকম মনে হচ্ছে। তাদের হাসির হালকা রেশ আসছে কানে, যেন হাড়ির ভেতর মুখ ঢুকিয়ে হাসছে। কি সব যেন বলছে ওরা, শুনতে পেলেও বুঝতে পারছে না। হঠাৎ মনে হলো তার শরীরটা পালকের মতো হালকা হয়ে গেল, মাটি থেকে ওপরে উঠে গেল কয়েক হাত। তারপর মেঘের মতো ভাসতে ভাসতে সে চলল কোথাও দূর, বহু দূর। ঠান্ডা হাওয়া এসে লাগছে তার গালে। কি ঘুম পাচ্ছে তার, দুনিয়ার সমস্ত ঘুম যেন তারই চোখের পাতায় এসে বসছে। ক্রমেই আরো ভারী হয়ে আসছে চোখের পাতা। একসময় সেই ভাসমান অবস্থা থেকে আবার স্থির হলো। সে বোধহয় মেঘের বিছানায় শুয়ে আছে, মেঘের চাদর গায়ে। আহ, কি শান্তি, কি উষ্ণ স্পর্শ সেই মেঘের চাদরের। ঘুম, ঘুম, গভীর গাঢ় ঘুম তাকে যেন টেনে ডুবিয়ে নিল নিজের মধ্যে। মাটির বুকে করা গর্তের মধ্যে কাঞ্চনকে শুইয়ে দিয়ে ওরা সোজা হয়ে দাঁড়ালো। সাগ্নিক আর ভরতের সঙ্গে কোচি বাজারে চলে যাওয়ার পরই ব্রতদীপ বেশ কিছু টাকার টোপ দিয়ে রাজি করিয়েছিল কানাইকে, যাতে সেই এক মানুষ দীর্ঘ গর্তটা খুঁড়ে দেয়। গভীরতা 1.5 হাতের বেশি হবে না যদিও, তবু সেটাকে কবর বলে দিব্যি চালানো যাবে। অন্তত কোচির মতো ভিতর ডিমকে ভয় দেখানোর জন্য তো যথেষ্ট। কাল যখন সে ঘুম ভেঙে দেখবে
সে শুয়ে আছে কবরস্থানে, একটা কবরের মধ্যে। তার অবস্থাটা কেমন হবে? পুরো বুদ্ধিটাই ছিল সাগ্নিক আর ব্রতদ্বীপের। বাকিদেরও দারুণ পছন্দ হয়েছিল আইডিয়াটা, তা বলাই বাহুল্য। বেড়াতে এসে যদি কোচিকে নিয়ে একটু রগড়ি না হলো, তবে তো পুরো ছুটিটাই মাঠে মারা। ওরা ভরতের কাছে যখনই শুনলো এটা একটা পুরনো কবরস্থান আর এর বদনাম আছে বলে গায়ের লোকে এদিকে আসে না, তখন কোচির ভয়ে শুকিয়ে যাওয়া মুখটা দেখেই তাদের মনে হয় এটা কাজে লাগানো যেতে পারে। কাল সকালে বেচারার যে কি হবে ভেবেই মজা লাগছে। ভয়ে না শালা কাপড় চোপড় নোংরা করে ফেলে। কিসের শব্দ হচ্ছে? কেউ কি আশেপাশে চলাফেরা করছে? এত গরম লাগছে কেন? মনে হচ্ছে যেন একটা হাঁড়ির মধ্যে শুয়ে আছে সে, আর সেই হাঁড়ি বসানো আছে একটা জ্বলন্ত উনুনে, বা হয়তো সে রয়েছে কোনো ভাঁটার মধ্যে। কিন্তু তাহলে তো আগুন জ্বলবে, আর আগুন জ্বললে তো আলো থাকবে, অথচ চারপাশে আলোর সামান্য আভাসটুকুও নেই কোথাও। কেবল থকথকে ক্লেদাক্ত অন্ধকার যেন বুকের ওপর চেপে বসছে। কণ্ঠ রোধ করে রেখেছে, শ্বাস, বায়ু কি স্বর কাউকেই বের হতে দিচ্ছে না। কিন্তু এত অন্ধকার কেন? সেই রাতের মতোই কি আবার হচ্ছে? আজ তো সে কোনো দুঃস্বপ্ন দেখেনি, তবে তার ঘুম ভাঙল কেন? আজ তো কারণ নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে না। তাহলে ওরা কোথায়? বাকিদের কথা মনে হতেই কাঞ্চনের মনে পড়ল সবটা। বন্ধুরা তাকে জোর করে গ্লাসের পর গ্লাস দেশি মদ খেতে বাধ্য করেছিল। গলা বুক জ্বলে যাচ্ছিল তার। তবু সেই বিচ্ছিরি ছবিটার ভয় দেখিয়ে তাকে। কিন্তু এখন সে কোথায়? নিজের বিছানায়। কিন্তু এমন পিঠ আর ঘাড়ের নিচে এমন শক্ত উঁচু নিচু লাগছে কেন? কি ভীষণ গুমোট আর অস্বস্তিকর গরম, আর এই বদ্ধ বাতাসে কেমন এক গা গুলোনো পচা গন্ধ। পেটের নাড়ি পাক দিয়ে ওঠে। শরীরের ভেতর অস্বস্তিটা টের পেতেই কাঞ্চন উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। তার দেহের কোষগুলোর যেন সব জ্বালানি ফুরিয়ে গিয়েছে, এতটুকু কার্যক্ষমতা নেই তাতে। হঠাৎ তার প্রচণ্ড ভয় করতে লাগলো। ব্যাখ্যাতীত আদিম এক ভয় তার সমস্ত চেতনা আচ্ছন্ন করে ফেলতে লাগলো। মনে হতে লাগলো সে ভয়ানক বিপদগ্রস্ত। আর কথাটা মনে হতেই সে অনুভব করল তৃষ্ণায় তার ছাতি ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু একটা দুর্বল চি চি জাতীয় শব্দ ছাড়া তার গলা দিয়ে আর কোনো স্বর ফুটল না। ফলে তার ভয়টা যখন মাত্রা ছাড়িয়ে হৃৎপিণ্ডে চাপ দিতে শুরু করেছে, ঠিক তখন তার চোখের সামনের নিশ্ছিদ্র কালো ক্যানভাসে একটা ছোট্ট আলোক বিন্দু ফুটে উঠল। কাঞ্চনের মনের ভেতরের ছটফটানি কিছুটা কমল। কিন্তু এটা কি? জোনাকি? না, জোনাকির আলো তো হয় সবুজ স্নিগ্ধ, এমন লালচে গনগনে আগুনের ফুলকির মতো তো হয় না। তবে এটা কি? ভাবতে ভাবতেই মনে হলো আগুনে বিন্দুটা বড় হচ্ছে আকারে, বা বলা ভালো ছড়িয়ে যাচ্ছে। ছড়াতে ছড়াতে সেটা এবার একটা আকার নেওয়া শুরু করলো, একটা মানুষের মুখের মতো। না, মানুষ নয়, কোনো একটা প্রাণী। কিন্তু এমন প্রাণী বোধহয় কেউ কখনো দেখেনি। সেই লোকের বাসিন্দা নয়, তার উৎস অন্য কোথাও, অন্য কোনো ভুবনে। শুনলেন বিভা ক্যাফেতে,
গল্প মহাডুংরির মাঠ, প্রথম পর্ব। মহাডুংরির মাঠ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠে ছিল অভিষেক, বিভিন্ন চরিত্রে ব্রতদীপ, হ্যাপি, সাগ্নিক, বাল্মীকি, আমির, লিও, অনুরাগ, শুভদীপ্ত, কাঞ্চন, অর্কপ্রভ, এসআই হালদার, সুগত, এসিপি বরুণ লাহা, সৌরভ সাহা, সুপ্রিয়, ডাক্তার, পুলিশ ড্রাইভার এবং ফায়ার অফিসার শুভদীপ, নিতাই, চৌবে, ডক্টর দীপ্তনয় বিশ্বাস এবং চিফ এডি সৌরভ সেন, ভরত এবং ওয়ার্ড বয় পার্থ, কানাই, কুন্তল, পান্নালাল বারিক, দমকল কর্মী এবং হাবিলদার স্নেহাদ্রি, রায় ও শিক্ষিকা শ্রেয়া, হেডমিস্ট্রেস মৌটুসী, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস বর্ণালী, অফিস বস ও ফ্যাশন ম্যাগাজিন এডিটর অধ্যায়, রোগিণী, প্রাহী, মোধা সর্দার, মলয়, ইন্সপেক্টর হেমব্রম, অভিষেক এবং দেবতা মাহোয়ার ভূমিকায় ইন্দ্রনীল। নির্দেশনায় টিম বিভা ক্যাফে, প্রযোজনা বিভা পাবলিকেশনস। আমাদের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পেয়ে যান সমস্ত গল্পের নোটিফিকেশন সববার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।